ফেসবুকে আইডি পাসওয়ার্ড। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। যারা আমাদের সাথে স্কুল অফ এক্সিলেন্সের এই লাইভ দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের জন্য আজকের রাতের এই বিশেষ আয়োজন। সেকেন্ড টাইমে যারা ভর্তি পরীক্ষা দাও, তোমাদের প্রথমেই যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। বিইউপি ভর্তি পরীক্ষা। বিইউপির দুইটা ইউনিট, এফ এ ডবল এস, এফ ট্রিপল এস, এই দুইটা ইউনিটের পরীক্ষা দিয়েই যে কোনো সেকেন্ড টাইমার স্টুডেন্টের ভর্তি পরীক্ষা শুরু হয় প্রত্যেক বছর। তো এই বিইউপি নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ থাকে। বিইউপি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে। এবং বিইউপি লেখাপড়ার মান থেকে সব, বিইউপির অভ্যন্তরীণ পরিবেশ থেকে সবকিছুতেই বিইউপি বাংলাদেশের একটা টপ নচ ইউনিভার্সিটি আমি বলবো। তো যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিইউপি, সেটা নিয়ে আমাদের স্কুল অফ এক্সেলেন্স নিশ্চয়ই খুবই বিশেষভাবেই চিন্তা ভাবনা করে। এবং বিইউপিতে যারা ভর্তি পরীক্ষা দিবে, একটা বিশাল অংশ তোমাদেরকে আনসার করতে হয় সাধারণ জ্ঞানের জন্য, জিকের জন্য, তাই না? তো এই জিকে তে বিইউপিতে একটা বিশেষ নিয়ম থাকে। সেটা হচ্ছে, এই জিকে তোমাকে আনসার করতে হবে ইংলিশ ভার্সনে। জিকে আনসার করতে হবে কিভাবে? ইংলিশ ভার্সনে। এই ইংলিশ ভার্সন জিকে নিয়ে যে সমস্যাটাতে সবাইকেই পড়তে হয় সাধারণত, যে ঠিকঠাক বুঝে উঠতে পারে না। এমনিতেই তো আমরা সাধারণত বাংলা ভার্সনে লেখাপড়া করি, সাধারণ জ্ঞান পড়ি বাংলা ভার্সনে, সাধারণ জ্ঞানের যা বই পড়ি বাংলাতে, সাধারণ জ্ঞানের যা ক্লাস করি বাংলাতে। হঠাৎ করে ইংরেজি কোশ্চেন দেখলে মাথার মধ্যে কি হয়, মানে একটু হঠাৎ ঘুরে ওঠে, চিন্তা ভাবনা যেন আর করতে পারি না। জানা তথ্য কোশ্চেন দেখে আর পড়তে পারি না, মিনিং করতে পারি না, এই সমস্যাতে পড়ি। এর জন্য আমাদের যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট, তাদের জন্য বিউ, শুধুমাত্র সেকেন্ড টাইমার না, সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার সবাই তো বিউপিতে পরীক্ষা দিবে। বিউপির জিকের জন্য ডেডিকেটেড 10টা আলাদা ক্লাস থাকবে ইংলিশ ভার্সন জিকের উপর। জাস্ট 10টা ক্লাস থাকবে ইংলিশ ভার্সন জিকের উপর, কল্পনা করো। আচ্ছা, তো আজকে আমাদের যে লাইভ সেশনটা হবে, এইখানে আমরা দেখব বিগত বছরের আদলে, অর্থাৎ গত বছর বিইউপিতে যে এফ এ ডবল এস এবং এফ ট্রিপল এস এ পরীক্ষা হয়েছে, সেইখানে সাধারণ জ্ঞানে যে ধরনের কোশ্চেন এসেছিল, সেই ধরনের কোশ্চেন কেমন ছিল, সেগুলো অ্যানালাইসিস। এবং আমরা যে তোমাদেরকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যাদেরকে আমরা পড়াবো, তোমরা যারা সেকেন্ড টাইমে ভর্তি হবে, তাদের আমরা এই বিষয়গুলোই কিভাবে পড়াবো। ধরো যে বিউপিতে একটা কোশ্চেন আসছে সাধারণ জ্ঞানের, আমি ধরলাম, জাস্ট একটা সহজ আমি কোশ্চেন ধরলাম, যে বলল ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি তোমাকে জিজ্ঞাসা করলো। তো ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা, তারা জাকার্তা থেকে শিফট করে নুসান্তারাতে রাজধানী শিফট করেছে। আচ্ছা, তো এই একটা কোশ্চেন করলো। তো এইটা তো করবে ইংলিশে, তাই না? এইটা আমরা কিভাবে লেখাপড়া করি আমাদের স্কুল অফ এক্সিলেন্সে, সেকেন্ড টাইমার একজন স্টুডেন্ট কিভাবে লেখাপড়া করবে, এটা আমাদের ক্লাস লেকচারে কখন পড়ানো হবে, কত নম্বর লেকচারে পড়ানো হবে, আমরা যে প্রিন্টেড ডাইজেস্ট তোমাদেরকে দিই, ডাইজেস্টের কোথায় সেই কোশ্চেনটা থাকবে, এই সব কিছু নিয়েই আমাদের এই ক্লাস। তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে আমাদের সাথে জার্নি শুরু করবে, তাদের জন্য ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ। আমাদের এই কোর্স সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কোন ধরনের প্রস্তুতি দরকার সেটা আশা করি বুঝতে পারবে। তো তোমরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যুক্ত হবে এর পরবর্তীতে, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। এবং তোমরা যারা আছো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারো, এতে তারা উপকৃত হবে। মানে কি, বদ্ধ ঘরে লেখাপড়ার চেয়ে সবাই একসাথে লেখাপড়া করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের যে কথাটা বলা আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর উপর স্পেশাল লাইভ। ওকে, তো লাইভটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা এফ এ ডবল এস এর যে সাধারণ জ্ঞানে কোশ্চেন, সেগুলা দেখব, সেখানে কোন ধরনের অপশন থাকে সেগুলা দেখব। এবং কি করব, যে আমাদের কোর্সে এই টপিকগুলো কোথায় পড়ানো হবে, আমাদের যে ডাইজেস্ট আছে সেখানে কোথায় থাকবে, সেগুলো নিয়ে কথা বলবো। গত বছর বিইউপিতে যেটা করেছিল, তারা অপশন 5টা করে দিয়েছিল। কিন্তু এটা যেহেতু ইউনিক নিয়ম এবং প্রত্যেক বছরই এটা কন্টিনিউ করবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, যে কারণে আমরা কি করেছি, এখানে 4টা করে অপশন রেখেছি। ঠিক আছে, বাট যদি আমরা দেখি যে এবছর তারা একইভাবে 5টা করে অপশন দিচ্ছে, তখন আমরা যেটা করব, আমাদের যে 10টা সাধারণ জ্ঞান ক্লাস হবে ইংলিশ ভার্সনে শুধুমাত্র বিইউপির জন্য, সেইখানে তোমাদেরকে প্র্যাকটিস করাবো 5টা করে অপশন দিয়ে ইনশাল্লাহ। যারা আমাকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাহলে। দেখো, প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন, এমন কোশ্চেন হবে বিইউপিতে, এমন কোশ্চেন হবে। দেখি কি কোশ্চেন এখানে বলছে। হুইচ ফিলোসফার ইজ ফেমাস ফর দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট? হুইচ ফিলোসফার ইজ ফেমাস ফর দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট? আচ্ছা, তাহলে দেখো,
এই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, একটা বিখ্যাত থিওরি, সামাজিক চুক্তি যেটাকে আমরা বাংলাতে বলি, ঠিক আছে? তো সামাজিক চুক্তি তত্ত্ব, এইটা আমরা বিভিন্ন জায়গাতে সাধারণ জ্ঞানে পড়ে থাকি, কিন্তু যখনই কোশ্চেনটা ইংলিশে চলে আসে তখন কেমন হয়? হুইচ ফিলোসফার ইজ ফেমাস ফর দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, তখন কোশ্চেনটা হয়েছে ঠিক এমন। অপশনগুলো কি কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে প্লেটো, জন লক, জে জ্যাক রুশো এবং বার্ট্রান্ড রাসেল। কোনটা কারেক্ট আনসার? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো, তোমাদের কমেন্ট অবশ্যই মোস্ট ওয়েলকাম, এবং আমরা এগুলা একদমই ব্যাখ্যা সহকারে দেখব কোনটা সঠিক উত্তর। দেখো, ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে, ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে প্লেটোর বিখ্যাত গ্রন্থের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে রিপাবলিক। রিপাবলিক এই গ্রন্থটা তোমাদের ভর্তি পরীক্ষাতে আসবে, সেটা বিউপি হোক বা অন্য ইউনিভার্সিটিতে হোক। প্লেটোর জন্য মনে রাখবা হচ্ছে রিপাবলিক, এই গ্রন্থটা। আচ্ছা, জন লক, জন লকের একটা বিখ্যাত গ্রন্থ আছে। জন লক একজন খুবই বিখ্যাত ফিলোসফার। তার একটা বিখ্যাত আহ, গ্রন্থ হচ্ছে ট্রিটিজ। দেখো, ট্রিটিজ স্পেলিংটা ডিফারেন্ট। হ্যাঁ, আমরা বলি না ট্রিটিজ, এই স্পেলিং এবং এই স্পেলিং এর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? ট্রিটিজ, আচ্ছা, ট্রিটিজ টু দা গভর্নমেন্ট, ট্রিটিজ টু দা গভর্নমেন্ট অর্থাৎ সরকারের প্রতি চিঠি, এই ধরনের একটা গ্রন্থ তার আছে। আচ্ছা, জে জ্যাক রুশো নাকি বার্ট্রান্ড রাসেল, কোনটা সঠিক উত্তর? তোমাদের কাছে কি মনে হয় যারা উত্তর করছো? সামাজিক চুক্তি মতবাদ রুশো। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো তোমাদের উত্তর ঠিক আছে। আচ্ছা, তো সামাজিক চুক্তি হচ্ছে রুশোর, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সামাজিক চুক্তি মতবাদ। আচ্ছা, এটার যে বাংলাটা, এটার যে বাংলাটা সেটা হচ্ছে কি? সামাজিক, সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ। আচ্ছা, এখানে যে 4 নম্বর অপশন থাকছে, 4 নম্বর অপশনে কি থাকছে? বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেলের একটা বিখ্যাত গ্রন্থের নাম কি বলতে পারবা? বার্ট্রান্ড রাসেলের আহ বিখ্যাত একটা গ্রন্থ যেটা ভর্তি পরীক্ষায় আসতে পারে, বার্ট্রান্ড রাসেলের একটা বিখ্যাত গ্রন্থ যেটা ভর্তি পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে এ হিস্ট্রি টু দা ওয়েস্টার্ন ফিলোসফি, এ হিস্ট্রি টু দা ওয়েস্টার্ন ফিলোসফি। ওকে, এই হিস্ট্রি টু দা ওয়েস্টার্ন ফিলোসফি, এইটা বার্ট্রান্ড রাসেলের জন্য, বার্ট্রান্ড রাসেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, বাট এইখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি। তাহলে দেখো, এই ধরনের কোশ্চেন আসবে, সামাজিক চুক্তি মতবাদ তোমরা বিভিন্ন জায়গাতে পড়েছো, বাট বিইউপি তে গিয়ে হবে কি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। ঠিক আছে, তাহলে বিইউপির জন্য আমাদের প্রিপারেশনটা হবে ঠিক এমন। এই যে এই ধরনের কোশ্চেন শুধুমাত্র ইয়া থেকে না, যে জ্যাক রুশো থেকে না, অন্য ইয়া থেকে আসতে পারে না। তোমাকে যদি এখন কোশ্চেন করে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, উত্তর করতে পারবা কেউ? উত্তর করতে পারবা এই ধরনের কোশ্চেন আসলে? ইংরেজি সাহিত্যের জনক বলা হয় কাকে? কোশ্চেন আসতে পারে। আমরা যখন দেখি বাংলাতে কোশ্চেন হয় সাধারণ জ্ঞানের, সাধারণত বাংলাদেশি রাইটার যারা আছেন তাদেরকে ফলো করে। যেমন এমন কোশ্চেন আমরা দেখছি না, যে গত বছর বিশ্ববিদ্যালয়ে আসছে, যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে? কাকে বলা হয় যুগ সন্ধিকালের কবি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু যখন বিউপি কোশ্চেন করবে ইংলিশে, তখন সে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যাবে না, তখন সে চলে যাবে এই ধরনের কোশ্চেনে, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, কাকে বলা হয়? জোফরা চসারকে। জোফরা চসার, জিওফ্রা চসার, জিওফ্রা চসারকে। তখন কোশ্চেন হয়ে যাবে এই ধরনের, তখন কোশ্চেন হয়ে যাবে এই ধরনের। তো এই সমস্যাগুলো আমরা সমাধান করব কিভাবে, এই ধরনের কোশ্চেন আসলে আমরা পড়বো কিভাবে? দেখো, এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমরা পড়বো দুইটা পার্টে। এখানে দেখো লেখা আছে হিস্টোরিক্যাল পার্সোনাল, ঐতিহাসিক ব্যক্তিত্ব, এবং এর সাথে 26 নম্বর লেকচার আমি অ্যাড করে দিচ্ছি। 26 নম্বর লেকচারেও এইগুলা নিয়ে, লিটারেচার নিয়ে। এখানে কিন্তু এটা লিটারেচারের অংশ না, এটা বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে? যে জ্যাক রুশো একজন বিখ্যাত ব্যক্তি, তাকে নিয়ে পড়া। আর সাথে আমি এই যে লিটারেচার এখানে যোগ করে দিয়েছি যেহেতু, এর জন্য আমি এখানে বললাম 26 নম্বর লেকচারে আমাদের জিকে যে 26 নম্বর লেকচার আছে, 26 নম্বর লেকচারে গিয়ে আমরা এটা পড়বো। সরি, ডাইজেস্ট টপিক, এটা আমি হচ্ছে ক্লাস না, ক্লাস লেকচার হচ্ছে 29,
29 নম্বর লেকচারে গিয়ে আমরা এই ক্লাসটা করব। এই যে সাহিত্য বিখ্যাত ব্যক্তি তাদের লেখালেখি, এটা আমরা পড়বো আমাদের শিডিউলড যে লেকচার আছে তার 29 নম্বর লেকচার। এবং আমরা তোমাদেরকে দিব কি প্রিন্টেড ডাইজেস্ট। এই প্রিন্টেড ডাইজেস্টের 46 নম্বর টপিক যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল পার্সোনাল, ঐতিহাসিক ব্যক্তিত্ব যারা আছে, এই যে জে জ্যাক রুসো, জন লক, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন, এমন বিখ্যাত যারা ব্যক্তি আছেন তাদের তাদের লেখালেখি, তাদের ইতিহাস নিয়ে আমাদের ডাইজেস্টের 46 নম্বর চ্যাপ্টার। তাহলে এই জাতীয় কোশ্চেন যদি বিউপিতে আসে আর তোমরা যদি আমাদের রেগুলার ক্লাস করো, তাহলে দেখো রেগুলার ক্লাসে আমরা এগুলো পড়ছি এবং সাথে আমাদের ডাইজেস্টে ওইসব বিষয় নিয়ে যথেষ্ট প্র্যাকটিস এমসিকিউ থাকছে। এবং তোমাদের তো বললামই যে ইংলিশ ভার্সন জিকের জন্য ডেডিকেটেড 10টা ক্লাসই থাকবে আলাদা। ওকে, তো তোমরা যারা ক্লাস করছো আমি একটু দেখার চেষ্টা করি, অনেকে ক্লাসে যুক্ত আছো। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। দেখো বিউপিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে কোশ্চেন হয়, বিউপিতে অ্যানালজি থেকে কোশ্চেন হয়, বিউপিতে মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হয়। তো এমনই এক ধরনের কোশ্চেন আমরা এখানে দেখছি। তো দেখো বলছে এ কিউব হ্যাজ এ সারফেস এরিয়া অফ 150 সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওয়ান এজ। দেখো সহজ কোশ্চেন, একদমই সহজ কোশ্চেন, বাট তুমি ভাববা হোয়াট ইজ কিউব, হোয়াট ইজ সারফেস, হোয়াট ইজ এরিয়া, হোয়াট ইজ স্কোয়ার সেন্টিমিটার, হোয়াট ইজ লেন্থ, হোয়াট ইজ এজ। মাথা কিন্তু মানে এভাবে গোলায় পরীক্ষাতে। সহজ কোশ্চেন, এটা একদমই সহজ কোশ্চেন, বাট পরীক্ষাতে কি হবে তোমার মিনিংই করতে পারবে না। এটা হয়, যেমন আমি দেখছি যে বিউপিতে কোশ্চেন করছে সহজ কোশ্চেন যে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি, এটা বিউপিতে কোশ্চেন করছে। তো বিউপিতে তো বলেনি যে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি, ডিরেক্টলি বাংলাতে তো বলেনি। বিউপিতে বলছে কি হু ইজ দ্য ইনকামবেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ। তো ইনকামবেন্ট চিফ জাস্টিস শব্দের অর্থ কি, ইনকামবেন্ট শব্দের অর্থ কি, এটা আমরা অনেক ক্ষেত্রে কি বুঝতে পারি না। যে কারণে কিন্তু আমাদের হচ্ছে ওই ক্লাসগুলো মানে হচ্ছে ইংলিশ ভার্সন জিকে ক্লাসগুলো, যাই হোক সবকিছু তোমাদেরকে সেখানে শেখানো হবে। জাস্ট আমরা এখন পড়ছি যে কিভাবে এটা আমরা ওভারকাম করব, কিভাবে ওভারকাম করব। আর ডাইজেস্টে এবছর ডাইজেস্টে একটা নতুন সংযোজন আসছে, সেটা হচ্ছে বিউপির জন্য আলাদা এক্সট্রা অ্যাডিশনাল এমসিকিউ। ঠিক আছে, অ্যাডিশনালি বিউপির জন্য ইংলিশ ভার্সন এমসিকিউ সেটাও অ্যাড হবে। ওকে, তো এইটা আমরা হিসাব করি কিউব। কিউব বলতে আমরা বুঝি ঘনবস্তু। কিউব বলতে আমরা কি বুঝি, ঘনবস্তু। ঠিক এই যে এমন একটা ঘনবস্তু হচ্ছে, ঠিক এই যে এমন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘনবস্তু কিউব। ফাইন। তো এটা বলতেছে সারফেস হচ্ছে 150 স্কোয়ার সেন্টিমিটার, 150, সরি সেন্টিমিটার স্কোয়ার, 150 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওয়ান এইচ। এর একটি তলের, এইচ বলতে এখানে আমরা এইচ বলতে বুঝি কিনারা, ঠিক আছে, কিনারা। আর এখানে বোঝাচ্ছে মানে একটা পার্শ্ব, ঠিক আছে, ধরো এই একটা পার্শ্ব, উপরে একটা পার্শ্ব, এর 6টা পার্শ্ব আছে। লেন্থ অফ ওয়ান এইচ, এর একদিকের লেন্থ কত, যে কোনো একটা পার্শ্বের দৈর্ঘ্য কত, এটা জিজ্ঞাসা করছে। তো দেখো একটা কিউবের মধ্যে কয়টা স্কোয়ার শেপ থাকে, একটা কিউবের মধ্যে 6টা স্কোয়ার শেপ থাকে, 6টা। মানে দেখবা যে কোনো একটা কিউব শেপ, যে কোনো কিছুতে 6টা তল আছে বা 6টা স্কোয়ার শেপ আছে। স্কোয়ার শেপ হোক বা ট্রায়াঙ্গুলার শেপ, স্কোয়ার হবে অবশ্যই, কিউবের সব দিক একদম সেম, অর্থাৎ উপর নিচ দুই পাশ সামনে পিছনে, টোটাল 6টা। এবং এটা যেহেতু প্রত্যেকটার মানে এই যে ইয়াগুলো এক একটা এইজ একদম সমান, এক একটা হচ্ছে এইজ একদম সমান, এক একটা হচ্ছে কি স্কোয়ার শেপ। তো আমরা জানি স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে এই স্কোয়ার, তাহলে 6টা স্কোয়ার আছে, তার মানে কিউবের এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার। এ বলতে এখানে যে কোনো একটা এজের লেন্থ বোঝাচ্ছে, যে কোনো একটা এজের লেন্থ বোঝাচ্ছে, এই যে এইটা বোঝাচ্ছে। তাহলে এখন এইটা সমান কত, 150 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা তুমি ডিভাইড করো, অর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 156, এইদিকে কি মাল্টিপ্লাই অবস্থায় আছে, গুণ অবস্থাতে আছে, এইদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। ওকে, অর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 150 কে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়, 25। স্কোয়ার ওইদিকে গেলে কি হয়ে যায়, স্কোয়ার রুট হয়ে যায়। ওকে, তাহলে অর এ সমান স্কোয়ার রুট 25। 25 কি স্কোয়ার রুট করলে কি হয়, 25 কি স্কোয়ার রুট করলে কি হয়, স্কোয়ার রুট মানে বর্গমূল, বর্গমূল করলে কি হয়, এর ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ যে কোনো একটা এজের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। কারণ এই যে এই স্কোয়ারটা এটা চলে যাবে স্কোয়ার রুট করার কারণে। তাহলে উত্তর হচ্ছে কত, 5 সেন্টিমিটার। অপশনে দেখো আমাদের এখানে উত্তর দেওয়া আছে
অপশন এতেই 5 সেন্টিমিটার। বাকিগুলো হবে না, কারণ কি আমাদের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসলো না। সহজ কোশ্চেন, একদমই সহজ কোশ্চেন। এগুলো আমরা কি ক্লাস 7, 8, 9, 10 এইগুলোতেই পড়েছি, বাট হঠাৎ করে যখন কোশ্চেনটা হচ্ছে ইংলিশে, আমরা একদমই থেমে যাচ্ছি। হোয়াট, কি জিজ্ঞাসা করলো, বিষয়টা হয়ে যায় এমন। ওকে, এই সমস্যা যাতে না হয় এর জন্য দেখো আমাদের ডাইজেস্টে ম্যাথমেটিক্যাল প্রবলেমস নামে একটা চ্যাপ্টারই আছে, সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টের পার্ট বি তে। জিকে ডাইজেস্টের পার্ট বি, জিকে ডাইজেস্টের হচ্ছে পার্ট 2টা। তোমরা যারা ডাইজেস্ট আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা পড়েছে তারা জানে, তোমরা হয়তো বা যারা সেকেন্ড টাইমার আছে অনেকে পড়েছে অনেকে পড়ো নাই। আমাদের জিকে ডাইজেস্টের পার্ট হচ্ছে 2টা, একটা পার্ট 1 একটা পার্ট বি। পার্ট 1-এ হচ্ছে অ্যাজ ইউজুয়াল জিকে যা কিছু আছে, আর পার্ট বি তে হচ্ছে মৌলিক বিষয় ম্যাথমেটিক্স আইকিউ যা যা আছে সব। আচ্ছা, পার্ট বি তে 8 নম্বর যে টপিক আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এইখানে ম্যাথমেটিক্স এর উপর আমাদের শিডিউল ক্লাসই হচ্ছে 8টা, 8 থেকে 9টা শিডিউল ক্লাস। এর বাইরেও যদি প্রয়োজন হয় যে আমাদের স্টুডেন্টদের বোঝার প্রয়োজনে আমরা ক্লাস এক্সটেন্ড করি নর্মালি, ওকে। এবং আমাদের যে শিডিউল ক্লাস যেটার কথা বললাম, যে স্পেশাল ম্যাথ ক্লাস থাকতেছে তোমাদের জন্য অ্যাট লিস্ট 8, বাট ইফ নেসেসারি ইট মে এক্সটেন্ড। ঠিক আছে, তো এখানে আমাদের 8টা শিডিউল ক্লাসই থাকতেছে ম্যাথের জন্য, এবং আমাদের ডাইজেস্টের পার্ট বি তে 8 নম্বর টপিকে ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে। এটা হচ্ছে আমাদের প্রিন্টেড ডাইজেস্টের একটা নমুনা ছবি এখানে দেওয়া আছে। ওকে, তো এবার আমরা দেখি পরবর্তী কোশ্চেন। আমরা দেখলাম প্রথম কোশ্চেনটা হলো কি লিটারেচার বা হচ্ছে বিভিন্ন হিস্টোরিক পার্সনের যে বইপত্র আছে বা তাদের উক্তি আছে বা হচ্ছে তাদের যে কর্ম আছে যেগুলা দিয়ে তারা চিরস্মরণীয় হয়ে আছেন, এই ধরনের কোশ্চেন এসেছে বিউপিতে। বিউপিতে ম্যাথমেটিক্যাল কোশ্চেন এসেছে। এইবার যে কোশ্চেনটা আমরা দেখছি এটা দেখো, ব্রিক্স। ব্রিক্স কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাই না? ইন ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য টার্ম ব্রিক্স স্ট্যান্ড ফর, ব্রিক্স স্ট্যান্ডস ফর, অর্থাৎ বিউপিতে ইন্টারন্যাশনাল রিলেশনস, বিউপিতে ইন্টারন্যাশনাল রিলেশনস এই ধরনের টপিক থেকে কোশ্চেন হয়। ইন্টারন্যাশনাল রিলেশনস এর মতো টপিক থেকে বিউপিতে কোশ্চেন হয়। ঠিক আছে, কারণ কি তোমরা দেখবা যে বিউপিতে যে সাবজেক্ট গুলো আছে, বিউপিতে যে সাবজেক্ট গুলো আছে, ধরো এফ এটা পলিসি যে সাবজেক্ট গুলো আছে, এফটি পলিসি যে সাবজেক্ট গুলো আছে, এর মধ্য থেকে যদি কোশ্চেন করার সুযোগ থাকে, জিকে তো অবশ্যই কোশ্চেন করবে সেগুলো নিয়ে, যদি সুযোগ থাকে। সব সাবজেক্ট থেকে তো সুযোগ থাকে না, যেগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে করবে। ঠিক আছে, ধরো বিউপিতে ল আছে না, তার মানে কনস্টিটিউশন থেকে কোশ্চেন করবে। বিউপিতে আয়ার আছে না, তার মানে আয়ার থেকে করবে। বিউপিতে ইকোনমিক্স আছে না, তার মানে ইকোনমিক্স থেকে করবে। বিউপিতে জার্নালিজম আছে না, তার মানে জার্নালিজম থেকে করবে। এটা হচ্ছে বিউপির একটা ট্রিক্স। তো এর জন্য আমাদের ক্লাসগুলো ঠিক এভাবে সাজানো জিকের, এবং ডাইজেস্টের টপিক এভাবে সাজানো। প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নগুলো অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করে। আচ্ছা, ঠিক আছে। দেখি উপস্থিতি কেমন হচ্ছে ক্লাসে। ঠিক আছে, অনেকেই আছে, আশা করি শেষ পর্যন্ত থাকবে। ওকে, তো ব্রিক্সের এই যে নামটা, এই ব্রিক্স দিয়ে কি বোঝায়? এই ব্রিক্স দিয়ে দেখো, BRICS, এই 5টা দিয়ে 5টা দেশের নাম বোঝায়, যে 5টা দেশ হচ্ছে ব্রিক্সের সদস্য। বিতে কি হয় দেখো, এখানে ব্রাজিল, ব্রিটেন, বাংলাদেশ, ব্রাজিল। তো বিতে ব্রাজিল, তাহলে এইখানে ব্রিটেন, আচ্ছা আমি এটা চেঞ্জ করি, এখানে হচ্ছে ব্রিটেন এবং বাংলাদেশ বাদ চলে যাচ্ছে, অপশন থাকছে এ এবং ডি আমাদের হাতে। এইবার আসে কি আর, আর তে হচ্ছে রাশিয়া, তাহলে এখানে দেখো আছে রাশিয়া, এখানে আছে রোমানিয়া, তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে। অপশন থাকছে আমাদের হাতে কি এইগুলা। সিতে হচ্ছে চায়না, আচ্ছা আই বাদ গেছে, আইতে হচ্ছে ইন্ডিয়া, সিতে হচ্ছে চায়না, এসতে হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এইটা নিয়েই হচ্ছে ব্রিক্স। এটা নিয়ে হচ্ছে ব্রিক্স, অপশন এ কারেক্ট আনসার। এখন তোমাকে কোশ্চেন করতে পারে ব্রিক্স কোন ধরনের সংগঠন, আসতে পারে না? তো ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক জোট। ব্রিক্স হচ্ছে কি একটা অর্থনৈতিক জোট, অর্থাৎ ইকোনমিক ফোরাম। ব্রিক্স হচ্ছে ইকোনমিক্স ফোরাম। এবং এই ব্রিক্স এর আগের যে নাম ছিল সেটা হচ্ছে ব্রিক। ব্রিক্স এর আগের নাম ছিল হচ্ছে ব্রিক। পরবর্তীতে সর্বশেষ রাষ্ট্র হিসেবে যোগ দেয় সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যোগ দেওয়ার পর ব্রিকের নাম হয়ে যায় ব্রিক্স। এবং এই ব্রিক্স এর একটা ব্যাংক আছে, এইটা পরীক্ষাতে আসে, ভর্তি পরীক্ষাতে, ব্রিক্স ব্যাংক। এটা নাকি অন্য কোনো নাম? সবাই উত্তর করে ব্রিক্স ব্যাংক, সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে নয়া উন্নয়ন ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এইটা সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। ফাইন, তাহলে এইটা ব্রিক্স ব্যাংক, ব্রিক্স এর যে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে কি নিউ ডেভেলপমেন্ট, নিউ
ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটার হেডকোয়ার্টার্স কোথায়? এটার হেডকোয়ার্টার্স কোথায়? এটার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি, নিউ দিল্লি আর নয়া দিল্লিতে। ওকে, ফাইন। তাহলে কি এই ধরনের কোশ্চেন বিউপি করবে? ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে বিউপি কোশ্চেন করবে। ঠিক আছে, তো সেই ধরনের কোশ্চেন এখানে একটা দেওয়া আছে। তো এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এইটা আমাদের ডাইজেস্টের, দেখো আমাদের ডাইজেস্টের 20 নম্বর টপিকে ইউএন, ইউনাইটেড নেশনস, এলএন, লিগ অফ নেশনস অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, অর্থাৎ জাতিসংঘ, জাতিপুঞ্জ ও অন্যান্য আন্তর্জাতিক যে সংগঠন আছে সেগুলো নিয়ে সাজানো হচ্ছে আমাদের ডাইজেস্টের 20 নম্বর টপিক। এবং আমাদের যে শিডিউল লেকচার আছে সাধারণ জ্ঞানের, তার 14 নম্বর লেকচারে এই সব বিষয় নিয়ে ক্লাস হবে, 14 নম্বর লেকচারে। তাহলে আমরা যে সাধারণ জ্ঞান পড়াবো, সাধারণ জ্ঞান পড়ার মধ্যেই আমরা এই প্রত্যেকটা বিষয় পড়বো। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, সেটা হতে পারে আর্থিক সংগঠন, সেটা হতে পারে সামরিক সংগঠন, সেটা হতে পারে সামাজিক সংগঠন, যে কোনো ধরনের সংগঠন। আর সাথে সারা বিশ্বের দুইটা বড় বড় সংগঠন, জাতিসংঘ এবং বিলুপ্ত হয়ে যাওয়া জাতিপুঞ্জ, এগুলো আমরা দেখব। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম বিউপিতে আসলেই এই ধরনের কোশ্চেন হয় এবং আমরা এটা ঠিক এইভাবে পড়াই। ফাইন, ওকে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো এখানে বলতেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল পাইলট ইন দ্য এয়ারফোর্স? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল পাইলট ইন দ্য এয়ারফোর্স? আচ্ছা, বিইউপি যেহেতু একটা মিলিটারি প্রতিষ্ঠান, আর্মি ও নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান, যে কারণে বিইউপির একটা টেন্ডেন্সি থাকে যে আর্মি রিলেটেড বা আর্ম ফোর্স রিলেটেড কোনো কোশ্চেন রাখা। যেমন ধরো যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো একটা বিদেশের যে শান্তিরক্ষা মিশন সেখানে গেল, এই ধরনের কোশ্চেন হয়। ধরো বাংলাদেশ সেনাবাহিনী কোনো সদস্য বিশেষ কোনো পদক পাইছে, সেগুলো থেকে কোশ্চেন হয়। বা বাংলাদেশ সেনাবাহিনীর বাইরে গিয়েও নেভি, এয়ারফোর্স, এগুলো থেকে কোশ্চেন হয়। তো এটা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে কমনলি হইতে চায় না এই ধরনের কোশ্চেন। আর্মি কি অ্যাচিভ করছে এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করে না, বা অন্য ইউনিভার্সিটিও করে না, বাট বিইউপি করবে। তো এর জন্য রেডি থাকতে হবে না? এর জন্য রেডি থাকতে হবে। তো এই কোশ্চেনটা কি করছে দেখো, এই কোশ্চেনে বলছে এয়ারফোর্স নিয়ে একটা কোশ্চেন করছে, দা এয়ারফোর্স নিয়ে একটা কোশ্চেন করে ফেলছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল পাইলট ইন দ্য এয়ারফোর্স? কানিজ ফাতেমা রোকসানা, নাইমা হক, তামান্নাই লুৎফি, নাকি শারমিন সুলতানা? কে? কে বলো তো, কে বলো এটা? এই কোশ্চেনটা তোমরা অনেকেই ভুল উত্তর দিবা এবং ভুল উত্তর শোনার জন্য আমি তোমাদের উত্তরটা নিব। বলো। অর্গানাইজেশন থেকে অনেক কোশ্চেন দেয়, হ্যাঁ সম্পূর্ণ ক্লাসটা করো, দেখে বুঝতে পারবা। তাওসিয়া, সম্পূর্ণ ক্লাস করো, ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা। এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। এটা অনেকে অনেকে ভুল উত্তর দিবা, এবং তোমাদের ভুল উত্তর শোনার জন্য আমি হচ্ছে এটার তোমাদের উত্তরটা শুনবো। দাও, এটার ভুল উত্তর দাও। কে? আচ্ছা, তো এই কোশ্চেনটা যদি আসে, এই কোশ্চেনটা যদি আসে বা তোমরা হচ্ছে যারা আচ্ছা উত্তর দিচ্ছে, ঠিক আছে, ভুল উত্তরগুলো দেখে আসি। এই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ ভুল উত্তর দিয়েছো এ। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, আমি জানি। তোমরা সবাই এটার ভুল উত্তর দিবা হচ্ছে কানিজ ফাতেমা রোকসানা। আচ্ছা, সরি, তোমরা সবাই হচ্ছে ভুল উত্তর দিবা হচ্ছে কানিজ ফাতিমা রোকসানা। এবং এটা কেন ভুল উত্তর আমি এক্সপ্লেন করি। কানিজ ফাতিমা রোকসানা হচ্ছেন বাংলাদেশের ফার্স্ট ফিমেল পাইলট। দ্যাটস ট্রু, দ্যাটস অ্যাবসলিউট ট্রু। বাট দ্য কোশ্চেন ইজ, তিনি এয়ারফোর্সের পাইলট ছিলেন না, তিনি ছিলেন কমার্শিয়াল ফ্লাইট পাইলট। অর্থাৎ আমরা দেখি না যে বাংলাদেশ থেকে তুমি ইউএস যাবা, এই যে একটা ফ্লাইট যায় না, এটা তো কমার্শিয়াল ফ্লাইট। এটা কি হচ্ছে এয়ারফোর্স ফ্লাইট? না। তো কানিজ ফাতেমা রোকসানা ছিলেন ফার্স্ট ফিমেল পাইলট, বাট তিনি ছিলেন কমার্শিয়াল ফ্লাইট পাইলট, কমার্শিয়াল ফ্লাইট পাইলট। তিনি কমার্শিয়াল ফ্লাইট পাইলট ছিলেন। তিনি কিসের পাইলট ছিলেন না? তিনি আর্ম ফোর্সের বা হচ্ছে এই যে এয়ার ফোর্সের পাইলট তিনি ছিলেন না। আচ্ছা, তাহলে এর মধ্যে কে? নাইমা হক, তামান্নাই লুৎফি, নাকি শারমিন সুলতানা? কে? সঠিক উত্তর হচ্ছে নাইমা হক। কারেক্ট আনসার ইজ বি, নাইমা হক কারেক্ট আনসার। ঠিক আছে, এই এই ধরনের কোশ্চেন ভুল করা খুব সহজ। এই ধরনের কোশ্চেন ভুল করা খুব সহজ, কারণ কানিজ ফাতেমা রোকসানাটা আমরা অনেকে জানি।
কানিস ফাতিমা রোকসানার একটা ট্রেজেডি আছে, তিনি 1984-এ মারা যান। কানিস ফাতিমা রোকসানা 1984-এ মারা যান এবং তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। আমাদের যে বর্তমান হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের খুবই কাছাকাছি তিনি হচ্ছে বিমান বিধ্বস্ত হওয়ার মতো একটা দুর্ঘটনার শিকার হন এবং তিনি সহ 49 জন যাত্রী এই দুর্ঘটনায় নিহত হন। এবং বাংলাদেশের ইতিহাসে এটা সব থেকে বড় বিমান ট্র্যাজেডি বাংলাদেশের ভূখণ্ডে। আচ্ছা, তিনি 1984 সালে মারা যান এবং নাইমা হক হচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের প্রথম ফিমেল পাইলট। তাহলে দেখো নেভি নিয়ে এই ধরনের কোশ্চেন হবে। এবার দেখো যে বাংলাদেশ আর্মি বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে যায় না? হ্যাঁ, এই এই হচ্ছে ইয়াগুলো থেকে আসবে। এই যেমন ধরো তোমাকে কোশ্চেন করলো UNIIMOG, ইউনিমগ। আচ্ছা, এগুলা কিসের নাম? এইগুলো হচ্ছে সামরিক বাহিনীর বিভিন্ন শান্তিরক্ষা মিশনের নাম। এখন তোমাকে কোশ্চেন করবে এই যে মিশন, এই মিশন কোন দেশে পরিচালিত হয়েছে, করবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন যত মিশন আছে, দেখো এটা হচ্ছে ইয়াতে তোমার মধ্য আফ্রিকাতে যত ধরনের মিশন আছে, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্য আফ্রিকার যে মিশনগুলো, কঙ্গোর যে মিশনগুলো, তারপর সিরিয়াতে যে মিশনগুলো, এই যে মিশনগুলো এইগুলো থেকে বিউপি কোশ্চেন করতে পারে। তো এই সব কিছুই পড়ানো হবে। এবং দেখো ফার্স্ট ইন টাইম, লার্জেস্ট, স্মলেস্ট, লংগেস্ট ফর বাংলাদেশ, এই সব কিছু আমাদের ডাইজেস্টের 33 নম্বর টপিকে তোমরা পেয়ে যাবে এবং শিডিউল লেকচার আমরা 25 যে লেকচার আছে তার মধ্যে পড়বো। দেখো এই 25 লেকচার শুধুমাত্র এই কয়টা বিষয় নিয়ে তা কিন্তু না, আমাদের ডাইজেস্টে কি টপিক সংখ্যা অনেক বেশি, ছোট ছোট বিষয় নিয়ে অনেক টপিক, বাট লেকচারে কি হয়, ডাইজেস্টের 2টা 3টা করে টপিক নিয়ে একটা করে লেকচার। এই লেকচারে এর পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু পড়ানো হবে, বুঝছো? এটা পড়াইতে তো 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে না, এটা পড়াইতে সময় লাগে 1 ঘন্টা, বাট অন্য টপিক গুলো এর মধ্যে পড়ানো হবে। ফাইন, ওকে। আচ্ছা, আচ্ছা, কারা কি কমেন্ট করছো দেখি। আহ আচ্ছা ঠিক আছে, অনেকেই খুব সুন্দর করে ভুল উত্তর দিচ্ছ, ঠিক আছে, ভুল উত্তর গুলো ভালো, তোমরা শিখছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখি পরবর্তী কোশ্চেন। ইন স্ট্যাটিস্টিক্স দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ মেজার অফ। কোশ্চেন দেখো মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? যারা ইংলিশ ভাষণ পড়ো নাই তারা এটা খুব সহজে বুঝতে পারবে না, বাট খুবই সহজ কোশ্চেন। কোশ্চেন খুবই সহজ, বাট আমি লিখছি ইংলিশে, যে কারণে মনে হচ্ছে খুব কঠিন। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু এটা না যে গতবার এটা বিউপিতে আসছে, এটা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস না, এটা আমি বিউপির স্ট্যান্ডার্ডে তৈরি করা কিছু কোশ্চেন। তো আমি এখানে লিখছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিনিং জানি, কারণ আমি কি হচ্ছে ইংলিশকে বাংলায় খুব সহজে কনভার্ট করতে পারি। বাট ইন্টারমিডিয়েটে পড়া একজন স্টুডেন্ট যে ইংলিশ ভার্সনে পড়ে নাই, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিনিং কেটে জানে না। ডেভিয়েশন মানে কি, কোনো জায়গা থেকে সরে যাওয়া, পদশ্রুতি ঘটা, এটা হচ্ছে ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড মানে কি কোনো কিছুর মান, আর ডেভিয়েশন মানে বিচ্যুতি, কোনো কিছুর মান বিচ্যুতি যেটা ঘটে। আমরা ক্লাস 9-10-এ যখন স্ট্যাটিস্টিক্স পড়েছি, ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ বইয়ে চ্যাপ্টার 17, চ্যাপ্টার 17, এই 17 নম্বর চ্যাপ্টারে পরিসংখ্যান পড়েছি না, স্ট্যাটিস্টিক্স, সেইখানে দেখবা ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি নামে একটা কথা ব্যবহার করা হতো যখন আমরা অ্যারিথমেটিক মিন বের করতাম। অ্যারিথমেটিক মিন মানে কি আবার? অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গাণিতিক গড়। ঠিক আছে, তো এই যে বললাম না, ইংলিশ টার্মিনোলজি বিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমরা কি করতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতাম। এখন ধরো যে তুমি অ্যারিথমেটিক মিন কি তাও জানো না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি তাও জানো না। এখন তোমার যে ম্যাথমেটিক্স থেকে যেহেতু বিবিতে কোশ্চেন হয়, তোমাকে বললো অ্যারিথমেটিক মিন বের করতে কয়েকটা তো সংখ্যা দিয়ে, অ্যারিথমেটিক মিন আবার কি, তখন তো অবাক হয়ে যাবা। তো এইটাই হচ্ছে আমাদের কাজ, যে ইংলিশ ভার্সন জিকে পড়ায় তোমাদেরকে এর জন্য প্রস্তুত করা, যে যাতে তোমরা ইংলিশ কোশ্চেন সলভ করতে পারো। আর আমাদের রেগুলার লেকচারে কি হবে, জিকে পড়ানো হবে। ফাইন, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। ঠিক আছে, তো ধাপ বিচ্যুতি বলতে কি বোঝায়? সেন্ট্রাল টেন্ডেন্সি, স্কুইনেস, ভেরিয়াবিলিটি নাকি সিম্পল সাইজ? আচ্ছা, দেখবা ধাপ বিচ্যুতিগুলো কেমন হতো, জিরো থাকতো, তারপর ওয়ান, -1, -2, -3, 1 2 3, এমন হতো, তাই না? অর্থাৎ এই যে সেন্ট্রাল, এই এটা কি সেন্ট্রাল বা কেন্দ্র, এইটার দিকে টেন্ডেন্সি থাকতো সংখ্যাগুলার, এটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা ধাপ বিচ্যুতি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে স্কুইনেস বলতে কি বোঝায়? স্কুইনেস এটাও তো আসতে পারে পরীক্ষাতে, স্কুইনেস আসতে পারে না? স্কুইনেস শব্দের অর্থ
অসীমতা, মানে যেটা শেষ নাই এখন, ঠিক আছে, মানে এর হচ্ছে প্রথম দিকে পজিটিভ, শেষ দিকে হচ্ছে নেগেটিভ, মাঝে হচ্ছে জিরো, এটা হচ্ছে স্কুইনেস। ঠিক আছে, এটা আসতে পারে। আচ্ছা, ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি মানে কি? যেটা বিভিন্ন মান গ্রহণ করতে পারে। ধরো যে এর মান হচ্ছে 5 হতে পারে, এর মান 10 হতে পারে, এর মান 7 হতে পারে। এটা কি ভেরিয়েবিলিটি আছে, মানে এটা একটা ভেরিয়েবল, এর ডিফারেন্ট মান গ্রহণ করতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবিলিটি। ঠিক আছে। আর স্যাম্পল সাইজ মানে কি? স্যাম্পলস মানে কি? কোনো কিছুর, মানে যে কোনো একটা র্যান্ডম কোনো কিছু একটা গ্রহণ করা। ঠিক আছে, ধরো যে তুমি কোনো কিছু নিয়ে পরিসংখ্যান করবা, ধরো যে বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। তো 18 কোটি মানুষের জন্য তুমি একটা সার্ভে করবা। সার্ভে করার জন্য তুমি কি করলা? তুমি হচ্ছে 100 মানুষকে নিয়ে কিছু তথ্য নিলা, তাদের কাছ থেকে কালেক্ট করলা তথ্যগুলা। নিয়ে তুমি কি করলা? একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করলা যে এই মানুষগুলোর মধ্যে কয়জন শিক্ষিত, কয়জন অশিক্ষিত, কয়জন ভালো চাকরি করে, কয়জন খারাপ চাকরি করে। এই যে 100 জন হচ্ছে কি স্যাম্পল সাইজ। ঠিক আছে, মানে কোনো স্ট্যাটিস্টিক্স করার জন্য বিশাল সংখ্যক ডাটা থেকে যেই কয়েকজন ডাটা নেওয়া হয় সেটা হচ্ছে স্যাম্পল সাইজ। ঠিক আছে। তো দেখো, এই সবগুলো বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কারণ কি এই ধরনের কোশ্চেনই করে বিউপি। ফাইন, বুঝতে পারছো তোমরা? এখন এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমনে পারবো আমরা, এই ম্যাথমেটিক্স কেমনে শিখবো? ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমাদের ডাইজেস্টে আছে, তোমাদেরকে বলেছি, পার্ট বি তে আছে এটা আমাদের। তো ম্যাথমেটিক্সের 8টা 9টা ক্লাস করো, দেখো কোনো সমস্যা থাকে কিনা। এবং আমাদের শিডিউল ক্লাসে স্পেশাল ম্যাথ ক্লাসেস অবশ্যই থাকবে, অ্যাটলিস্ট 8টা ক্লাস থাকবে তোমাদেরকে বলেছি। এবং যদি প্রয়োজন হয়, ইট মে এক্সটেন্ড, এটা সংখ্যা বাড়বে। ওকে, আচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা আসি। পরের কোশ্চেনে বলছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড? কোন দেশে, মানে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাম কি? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাম কি? পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া। কোন দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ? আমরা তো বাংলাদেশের জনসংখ্যা জানি, তাই না? বাংলাদেশ তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বাংলাদেশের জনসংখ্যা লেস আর এভাব 18 কোটি, কম বেশি 18 কোটি বাংলাদেশের জনসংখ্যা। পাকিস্তানের জনসংখ্যা কত? লেস অর অ্যাভাব 24 কোটি, মানে কম বেশি 24 কোটির আশেপাশে। ইন্দোনেশিয়ার জনসংখ্যা কত? ইন্দোনেশিয়ার জনসংখ্যা হচ্ছে লেস অর অ্যাভাব 27 করোড়, 27 কোটি মতো। সৌদি আরবের জনসংখ্যা কত? লেস অর অ্যাভাব 3.5 করোড়, 3.5 কোটি মতো। এই চারটা এখানে মুসলিম প্রধান দেশ বিশ্বের। তো এর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে কার? ইন্দোনেশিয়া। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, ইন্দোনেশিয়া। ফাইন। ইন্দোনেশিয়া নিয়ে আরো কিছু তথ্য তোমাকে জানতে হবে। ইন্দোনেশিয়ার কি গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আলাদা টপিক, সেখানে দেখাবো, বাট এমনিতে বলে দিই। ইন্দোনেশিয়াতে এশিয়া মহাদেশের সব থেকে বড় দ্বীপ আছে, বর্নিও দ্বীপ। সেইখানে হচ্ছে নুসান্তারাতে রাজধানী তারা শিফট করতেছে 2050 সালের মধ্যে, কারণ তাদের যে বর্তমান হচ্ছে আছে, রাজধানী আছে, সেটা 2050 সালের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। জাকার্তা 2050 সালের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে বলে তারা শঙ্কা করতেছে। ওকে, সেটা ডিফারেন্ট তথ্য, সেটা নিয়ে পড়া হবে। তো এই যে মানে জনসংখ্যা নিয়ে যে আছে আমাদের ডাইজেস্টের টপিক নম্বর 30, জনসংখ্যা ও জনতাত্ত্বিক যে বিষয়গুলো আছে সবকিছু আমাদের ডাইজেস্টের টপিক 30-তে আছে, 30 নম্বরতে। আর আমরা শিডিউল ক্লাসে দুই জায়গাতে পড়বো এটা, একটা 6, একটা 24। একটা 6, একটা 24, দুই জায়গাতে আমরা এই জনসংখ্যা নিয়ে পড়বো। দুই জায়গাতে কেন? একটা হচ্ছে জেনারেল, আর একটা হচ্ছে জিওগ্রাফিতে। আমরা জানি জিওগ্রাফি সেকেন্ড পেপার হচ্ছে কি জনসংখ্যা নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার। তো আমরা দুই জায়গাতেই পপুলেশনস নিয়ে পড়বো। কি বুঝতে পারছো আমরা? বুঝতে পারছি আমরা। বিউপিতে যে ধরনের কোশ্চেন হয়, সেই কোশ্চেন আমরা কিভাবে মানে সেই কোশ্চেন পারার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব? আমরা প্রস্তুতি নিব হচ্ছে ডাইজেস্ট থেকে, আমাদের ক্লাস করে। আর আমাদের যে স্লাইড গুলো থাকে, এই স্লাইড গুলো সবই পিডিএফ আকারে তোমাদের কাছে যায়, সবগুলোই তোমরা পাবে। ফাইন। ওকে, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য স্টাডি অফ ফ্ল্যাগস? হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য স্টাডি অফ ফ্ল্যাগস? অর্থাৎ পতাকা নিয়ে যারা মানে কাটাছেঁড়া করে, লেখাপড়া করে, এটাকে কি বলা হয়? দেখো, ভেক্সিলো ভেক্সিলোলজি, সিম্বোলজি, হেরাল্ড্রি, কার্টোগ্রাফি। কোনটা বলা হয়? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, কোনটা বলা হয়? কোনটা বলা হয়? উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, তো এখন দেখো, আমি শেষ থেকে আসি। কার্টোগ্রাফি কি নিয়ে কাজ করে? কার্টোগ্রাফি হচ্ছে দ্য স্টাডি অফ ম্যাপস, দ্য স্টাডি অফ ম্যাপস। যারা মানচিত্র নিয়ে কাজ করে, এটা পরীক্ষাতে আসতে পারে না? ডেফিনেটলি আসতে পারে। তোমাকে কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য স্টাডি অফ ম্যাপস। ঠিক আছে,
মানে এখানে মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে ফ্ল্যাক্স। তো এই ফ্ল্যাক্সের জায়গায় তোমাকে জাস্ট ঘুরাই দিতে পারে ম্যাপস। তখন তোমাকে কি উত্তর করতে হবে? কার্টোগ্রাফি। ফাইন, ওকে। এবার আসি কি, হেরাল্ড্রি। হেরাল্ড্রি কি নিয়ে কাজ করে মূলত? দেখো, তোমরা যখন কোনো সেনা কর্মকর্তাকে দেখো বা কোনো সোলজারকে দেখো, হ্যাঁ, বা এই জাতীয় যারা আছে আর্ম ফোর্সেস, এদের অনেক ব্যাচ থাকে না? মানে এদের যে ইউনিফর্ম, সেখানে দেখবা বুকে এখানে ব্যাচ আছে, এইখানে ব্যাচ আছে, ঠিক আছে, এইখানে ব্যাচ আছে, এইখানে ব্যাচ আছে, অনেকগুলো ব্যাচ থাকে, ঠিক আছে। তো এই আর্ম ফোর্সে যত হচ্ছে আহ ইয়া আছে, এই ব্যাচ গুলা আছে, বা তাদের যে মানে লোগো বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে, মানে আর্ম রিলেটেড, সেটা আর্মি হতে পারে, নেভি হতে পারে, এয়ারফোর্স হতে পারে, যে কোনো যে কোনো এদের যে ব্যাচ গুলো আছে, ঠিক আছে, আমি যদি লিখি হচ্ছে আর্ম ফোর্সেস ব্যাচ, ঠিক আছে, এই ব্যাচ গুলা নিয়ে যারা কাজ করে সেটা হচ্ছে হ্যারাল্ড্রি, মানে এটা নিয়ে যারা স্টাডি করে সেটা হচ্ছে হেরাল্ড্রি। ফাইন, ওকে। এবার দুইটা থাকতেছে, ভেক্সিলোলজি নাকি সিম্বলজি। সিম্বলজি খুবই ইজি, এটা হচ্ছে প্রতীক বিদ্যা, মানে যেটা সিম্বল নিয়ে কাজ করে, জাস্ট যে কোনো প্রতীক, যে কোনো প্রতীক নিয়ে কাজ করে, সেটা হচ্ছে সিম্বলজি। অ্যান্ড ভেক্সিলোলজি হচ্ছে যারা ফ্ল্যাগ নিয়ে স্টাডি করে, সেটা হচ্ছে ভেক্সিলোলজি। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে ভেক্সিলোলজি। ফাইন। তোমাকে কোশ্চেন করলো যারা হোয়াট ইজ দ্য ইয়া টার্মিনোলজি, আমি লিখি কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য টার্মিনোলজি ফর দ্য কালচার অফ হানিবি। এটা আনসার করো তোমরা, আমি অপশন দিব না। হোয়াট ইজ দ্য টার্মিনোলজি ফর দ্য কালচার অফ হানিবি। হানিবি বলতে আমরা কি বুঝি? মৌমাছি, তাই না? কালচার মানে কি বুঝি? চাষ। মৌমাছি চাষ করার জন্য যারা মৌমাছি চাষ করে তাদের মানে এই চাষ পদ্ধতিকে কোন টার্মিনোলজি দিয়ে প্রকাশ করা হয়? কে বলতে পারবা এটা? কে বলতে পারবা? আচ্ছা, কেউ উত্তর করছো না, কেউ উত্তর করছো না। হানি বি কাল্টিভেশনকে কি বলা হয়? এপিকালচার। এপিকালচার, এটা একটা টার্মিনোলজি না? এগুলো আসবে। মাছ চাষ, ফিশ কাল্টিভেশন, সেটাকে কি বলে? পিস্কি কালচার, PISCICULTURE, পিস্কি কালচার বা পিসি কালচার, যেটা বলতে পারো, ওকে। আচ্ছা, তাহলে এই ধরনের কোশ্চেন, এই যে টার্মিনোলজি হচ্ছে আমাদের ডাইজেস্টের টপিক হচ্ছে 48। বিভিন্ন পরিভাষা, বাংলাতে বলে যেটাকে, ইংলিশে বলে টার্মিনোলজি, সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টের টপিক 48। এবং শিডিউল ক্লাস 29-এর মধ্যে টার্মিনোলজি আমরা পড়বো। তাহলে দেখো, যেই ধরনের কোশ্চেন হোক না কেন, আমাদের যে ক্লাস শিডিউল এবং আমরা ডাইজেস্টের যে টপিকগুলো ইনক্লুড করেছি, এর বাইরে যাওয়া একটু টাফ। এর বাইরে যাওয়া টাফ। আমরা মানে চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট যাতে 90% কোশ্চেন, অ্যাটলিস্ট 90% to 95% কোশ্চেন যাতে আমাদের কোর্স প্ল্যানের মধ্যেই থাকে। বাট এটা হবেই, 5% কোশ্চেন এমন জায়গা থেকে দিবে তুমি কল্পনাই করতে পারো না যে ভাই এই কোশ্চেন দিল থেকে। এটা সম্ভব। তুমি সেই 5%-এর কথা ভুলে যাও, 5%-এর কথা তুমি ভুলে যাও। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে ভাবো। ধরো 40টা এমসিকিউ তোমাকে দিল, 40টার মধ্যে 2টা কোশ্চেন দিছে যেটা তুমি কল্পনাই করতে পারতেছো না এই কোশ্চেন কোত্থেকে দিছে, সেটা বাদ। বাকি যে 38টা আছে, সে 38টার মধ্যে যাতে অ্যাটলিস্ট 35টা হয় বা 34টা হয়, এটা তুমি এনশিওর করো, সেটা তুমি এনশিওর করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আসি, হুইচ কান্ট্রি ইজ নট এ পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল। Which country is not a permanent member of the UN Security Council? অর্থাৎ ইউএন বলতে আমরা কি বুঝি? ইউএন, হোয়াট ইজ ইউএন? ইউএন স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশনস, রাইট? ওকে, ইউনাইটেড নেশনস। এখন দেখো, এটা জাস্ট তুমি বাংলা করো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নিচের কোন রাষ্ট্র? কোশ্চেন কিন্তু এইটা, এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে এইটা। আচ্ছা, রাফলি 30 or 35 মিনিটস, 30-35 মিনিট। আচ্ছা, এইটা হচ্ছে কোশ্চেন। তো এখন এই কোশ্চেনটা বাংলায় করলে তো ইজি হয়ে যায়, তাই না? বাট সিকিউরিটি কাউন্সিল মিন,
সিকিউরিটি কাউন্সিল মিন্স নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের কয়টা পরিষদ? 6টা, তাই না? প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টা, তাই না? জাতিসংঘ নিয়ে তো সব জায়গায় কোশ্চেন হয়। বিউপিতে সব থেকে বেশি কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়েই। ঠিক আছে, জাতিসংঘের পরিষদ হচ্ছে 6টা। তার মধ্যে 1 নম্বরই হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল কোর্ট, তাই না? তারপর হচ্ছে যেটা হচ্ছে তাদের ট্রাস্টি এবং ওয়ার্ল্ড ব্যাংক। এই 6টা হচ্ছে তাদের প্রধান অঙ্গ সংগঠন। এগুলো তো পড়তে হবে, তাই না? এগুলোর কাজ কি পড়তে হবে? জাতিসংঘের হিস্ট্রি পড়তে হবে, তার আগে জাতিপুঞ্জ ছিল তার হিস্ট্রি পড়তে হবে, তার গঠন প্রণালী পড়তে হবে, অন্যান্য সংগঠন যেগুলো আছে, ধরো আসিয়ান, ধরো ন্যাটো, ধরো হচ্ছে সার্ক, সবকিছু তো পড়তে হবে, তাই না? এগুলো থেকে কোশ্চেন হবে বিউপিতে। তো এইটা আমরা আগে আনসার করি, তারপর আমরা আরো এক্সপ্লেন করব। তো জাতিসংঘের স্থায়ী পরিষদে বা নিরাপত্তা পরিষদে রাষ্ট্র সংখ্যা হচ্ছে 5টা। 5টা। কারা সেই 5টা? তার জন্য আমার পড়তে হবে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী পক্ষ কারা ছিল? মিত্র শক্তি। মিত্র শক্তির যে জয়ী রাষ্ট্রগুলো, তারাই মূলত হয়েছিল জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য। তো দেখো, তুমি জাস্ট এইটা চিন্তা করে উত্তর করে ফেলতে পারো, জাতিসংঘের স্থায়ী পরিষদে তারাই সদস্য হয়েছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী পার্টি ছিল, মিত্রবাহিনীতে ছিল। মিত্রবাহিনীতে কারা ছিল? মিত্রবাহিনীতে ছিল হচ্ছে রাশিয়া, ছিল ফ্রান্স, ছিল চায়না। জার্মানি কি ছিল? জার্মানি ছিল অক্ষ শক্তি, তারা যুদ্ধে হেরে গেছিল। যারা যুদ্ধে হেরে যায় তাদেরকে কি রাখবে এখানে? তাদেরকে রাখবে না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি? জার্মানি। তাহলে দেখো, এই ধরনের কোশ্চেন খুব সহজে উত্তর করা যায় কিভাবে? আমাদেরকে পড়তে হবে জাতিসংঘ, জাতিপুঞ্জ, ঠিক আছে, তার একদম বিস্তারিত, তার বিস্তারিত সাথে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছু। এবং এই যে 20 নম্বর ডাইজেস্টের টপিক এবং আমাদের যে লেকচার, এই লেকচারে শুধুমাত্র এইগুলো না, এই লেকচারে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছু ইনক্লুডেড, সবকিছু ইনক্লুডেড। ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে না? যেমন দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো কেমনে? চুক্তির মাধ্যমে শেষ হয়েছে না? ভার্সাই চুক্তির মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হলো? চুক্তির মাধ্যমে। এই সব কিছু তখন পড়া হবে। তাহলে আমাদের শিডিউল লেকচার 14 এবং ডাইজেস্টের টপিক 20, সেইখানে ইনশাল্লাহ পড়া হবে। ঠিক আছে। আচ্ছা, দেখি কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। হিটলার কাকু পরাজিত হয়, হ্যাঁ, এই কারণেই হচ্ছে জার্মানিকে স্থায়ী সদস্য করা হয়নি। দেখো, জার্মানি হচ্ছে ইউরোপের সব থেকে বড় অর্থনীতির দেশ, তারপরেও তাকে করা হয়নি, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জিতছে শুধুমাত্র তারাই স্থায়ী পরিষদের দেশ, তাছাড়া অন্য কেউ না। ওকে, দ্য ব্লু ইকোনমি রিফার্স টু, এই কোশ্চেনটা বিভিন্ন সময় ইউনিভার্সিটিতে আসে, বিভিন্ন সময় আসে, এবং তারপরে আমি এখানে রাখছি তার কারণ কি আবারও আসতে পারে। মানে কিছু কিছু থাকে না, মানে জিনিস থাকে না এভার গ্রিন, যে সব সময় চলে। ধরো যে আমি ছোটবেলায় 2007 সালেও দেখছি শাকিব খান মানে হচ্ছে সুপারস্টার, আমি 2025 সালেও দেখতেছি হচ্ছে শাকিব খান সুপারস্টার। আমার আগে 2000 সালেও দেখা গেছে শাকিব খান মুভি করতেছে। তার মানে কি 2000 সাল, 2007 সাল, 2025 সাল, মাঝে 2015 সাল সাকিব খান ছিলই, তাই না? তো এরা হচ্ছে, এটা মানে কি এভারগ্রিন। তো ব্লু ইকোনমি কনসেপ্টটা হচ্ছে ঠিক এমন, ব্লু ইকোনমি কনসেপ্টটা ঠিক এমন, এই ধরনের সাকিব খানের মতো সব সময় চলতেছে, সব সময় কোশ্চেন আসতেছে। আমি ব্লু ইকোনমির নামটা প্রথম শুনছি হচ্ছে 2018 সালের দিকে। 2018 সালের দিকে ব্লু ইকোনমির নাম প্রথম শুনছি, তখন আমি পড়তাম ক্লাস 10-এ। ক্লাস 10-এ, 10th ক্লাস, দশম শ্রেণীতে পড়তাম আমি, তখন প্রথম ব্লু ইকোনমির নাম শুনছি। তারপর থেকে আমি যে কত জায়গাতে এই যে বিভিন্ন চাকরি পরীক্ষা হয় সেইখানে, ইউনিভার্সিটি পরীক্ষা সেইখানে, সব জায়গাতেই কোশ্চেন দিয়েছি। 2018 থেকে 2025 এ চলতেছে এই কোশ্চেন। ঠিক আছে, তো ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? ওশেন বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফার্মিং, ইন্টারনেট বেসড স্টার্টআপস, স্টার্টআপস মানে কোনো ছোট ব্যবসা এটা, ক্লাউড বেসড ডেটা স্টোরেজ। কোনটাকে বোঝায়? কোনটাকে বোঝায় বলো? কোনটাকে বোঝায় বলো? এটা তো পারার কথা। ওশেন বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, ওশেন বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফাইন ফাইন। আচ্ছা, যারা উত্তর করেছো তারা সবাই বলতেছে হচ্ছে ওশেন বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফাইন। ঠিক আছে, অর্থাৎ আমরা একদম সোজা কথায় ব্লু ইকোনমি বলতে আমরা বুঝি হচ্ছে সমুদ্র অর্থনীতি। সমুদ্র অর্থনীতি, সমুদ্র আবার অর্থনীতি হয় কেমনে? সমুদ্রতে কি পাওয়া যায়? সমুদ্রতে মাছ পাওয়া যায়, সমুদ্রতে কাঁকড়া পাওয়া যায়, সমুদ্রতে দামি পাথর পাওয়া যায়, সমুদ্রতে খুবই দামি উদ্ভিদ পাওয়া যায়, যেগুলো দিয়ে আবার হচ্ছে ওষুধ তৈরি করা হয়। তো এই সব বিষয়গুলো কি সমুদ্রে পাওয়া যায় না? সমুদ্রের নিচে হচ্ছে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, পেট্রোলিয়ামের খনি পাওয়া যায়, তারপর হচ্ছে তোমার এই যে মুক্তা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এইগুলা নিয়ে কি তৈরি হয়? একটা অর্থনীতি তৈরি হয় না? এটাকে বলা হয় মূলত ব্লু ইকোনমি। এই ব্লু ইকোনমি ধারণা প্রথম কে দেন, কেউ বলতে পারবা? ব্লু ইকোনমি ধারণা প্রথম কে দেন, সমুদ্র অর্থনীতি ধারণা দেন হচ্ছে গুন্টার পাউলি।
গুন্টার পাউলি, এইটাও আসে পরীক্ষাতে, গুন্টার পাউলি। ফাইন। তো এই যে, এটা দেখো নতুন অর্থনৈতিক ধারণা না, নতুন অর্থনৈতিক ধারণা, মাত্র 2018 সালের ধারণা এটা। 18 সালের পর থেকে এটা আসছে। আমি ধরলাম আরো 1 বছর আগে এটা নামকরণ করা হয়েছে, আমি 18 সালে শুনছি, 17 বা 16-তে নামকরণ করা হয়েছে। তো রিসেন্টলি 8-9 বছরের মধ্যে এই অর্থনীতি ধারণাটা পৃথিবীতে জন্মাইছে। তো এই ধরনের ধারণা যা আছে সেটা পড়ানো হবে আমাদের লেকচার 27-এ। এবং আমাদের যে মেইন টেক্সট বুক ইকোনমিক্স সেটা থাকবে মৌলিক পার্টে। এবং শিডিউল লেকচারের 21-এই তোমরা এই যে সারা বিশ্বের অর্থনীতি, নতুন অর্থনৈতিক ধারণা সবকিছু তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? আর বিউপিতে কোন ধরনের কোশ্চেন হবে এবং তার জন্য আমরা কতটুকু রেডি, এটা কোনো ধারণা পেয়ে গেলাম। ওকে। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট প্রুভেন অয়েল রিজার্ভস? কোন দেশের সবচেয়ে বেশি পেট্রোলিয়ামের রিজার্ভ আছে? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রুভেন অয়েল রিজার্ভস? কোন দেশের সব থেকে বেশি কি আছে, পেট্রোলিয়ামের রিজার্ভ আছে? সৌদি আরাবিয়া, রাশিয়া, ইউএসএ, ভেনেজুয়েলা। কোন দেশের আছে? কোন দেশের আছে? কে বলতে পারবা? টাফ কোশ্চেন, এটা কিন্তু সহজ না, একটু টাফ কোশ্চেন। এমন কোশ্চেন করবে বিউপি, এমন কোশ্চেন করবে। ইউএসএ উত্তর বলছো, ইউএসএ উত্তর বলছো, ভেনেজুয়েলা উত্তর বলছো। আরো কোশ্চেন উত্তর করতে পারো তোমরা, সৌদি আরাবিয়া, রাশিয়া, সব উত্তর করতে পারো, কোনো সমস্যা নেই। আমি সমাধান করে দিব। দেখো, আহ, এই জাতীয় কোশ্চেন কোথায় পাওয়া যায়? এই জাতীয় কোশ্চেন কোথায় পাওয়া যায়? এই জাতীয় কোশ্চেন যারা জিওগ্রাফি পড়ছো, যারা জিওগ্রাফি পড়ছো তোমরা এটা অবশ্যই পারবা। জিওগ্রাফিতে সেকেন্ড পেপারে দেখবা বিশ্বের বিভিন্ন সম্পদ নিয়ে বলা আছে না, প্রাকৃতিক সম্পদ নিয়ে একটা চ্যাপ্টার আছে, শিল্প নিয়ে চ্যাপ্টার আছে, এইখান থেকে এগুলা পারা যায়। তাহলে দেখো কোশ্চেন কোন জায়গা থেকে করতেছে। তোমাকে মানে সব দিক খেয়াল রাখতে হবে। যেমন সাম্প্রতিক খেয়াল রাখা লাগবে, আবার 2 বছর আগে ইন্টারমিডিয়েটে পড়ে আসা সেই বইও খেয়াল রাখা লাগবে। তোমরা সেকেন্ড টাইমার আছো, তার মানে কি তোমাকে সব কুল সামলাইতে হবে। এখন সব কুল কিভাবে সামলাইতে হবে তার জন্য আমাদের কোর্স প্ল্যান, তার জন্য আমাদের ডাইজেস্ট। ফাইন। তো সারা বিশ্বের সব থেকে বেশি অয়েল রিজার্ভ আছে হচ্ছে ভেনেজুয়েলাতে, সব থেকে বেশি আছে ভেনেজুয়েলাতে। এবং 2 নম্বর কান্ট্রি হচ্ছে ইউএসএ, 2 নম্বর হচ্ছে ইউএসএ। তারপর আছে হচ্ছে সৌদি আরব, তারপর আছে হচ্ছে ইরাক, তারপর আছে হচ্ছে ইরান। ঠিক আছে, রাশিয়া তার অনেক পরে। রাশিয়াতে কিন্তু পেট্রোলিয়াম খুব বেশি নাই। রাশিয়া সব কি জন্য বিখ্যাত? রাশিয়া হচ্ছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। রাশিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে। এবং আমাদের দেশে যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়, এর যে কোম্পানিগুলো আছে তার একটা বিশাল সংখ্যা হচ্ছে রাশিয়ান কোম্পানি। এবং ইউএস এরও কিছু কোম্পানি আছে। ঠিক আছে, যেমন শেল, শ্যাভরন, এগুলো হচ্ছে ইউএস এর কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, তারপর কানাডান কিছু কোম্পানি আছে, যেমন হচ্ছে নাইকো, এটা হচ্ছে কানাডিয়ান কোম্পানি। ওকে। আচ্ছা, আহ ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো তোমরা। ওকে। এইটা আমরা কোথায় পড়বো? আমাদের ডাইজেস্টের 3 নম্বর টপিকে জিওগ্রাফি নামে একটা টপিক আছে, এবং তার সাথে অ্যাড করে দিই বেসিক জিকে, তো আমরা আলাদা করে এইসব বিষয়গুলো পড়বো। এবং শিডিউল লেকচারে 6 নম্বর লেকচারে আমরা এই জিওগ্রাফিটা পড়ে ফেলবো। এবং বেসিক জিকে যে লেকচার আছে সেইখানে আমরা এই বিষয়টা পড়ে ফেলবো। তাহলে দেখো, আমরা তোমার দুইটা বিষয়ই এনশিওর করব, যে ওই 2 বছর পরে আগে পড়ে আসা টেক্সট বুক আর এই এখন পড়া হচ্ছে সাম্প্রতিক, এই 2 বছর আগ থেকে এই রিসেন্ট পর্যন্ত সবকিছু ইনশাল্লাহ আমাদের কোর্সের মধ্যে থাকবে। ফাইন। আচ্ছা, এবার দেখো, অ্যানালজি থেকে কোশ্চেন না, এটা মেন্টাল অ্যাবিলিটি থেকে আসা কোশ্চেন, মানসিক দক্ষতা, এখান থেকে কোশ্চেন হবে। ফাইন। দেখি মানসিক দক্ষতা দিয়ে কি কোশ্চেন করে। ইন লজিক, হোয়াট ইজ দ্য কন্ট্রা অ্যাপোজিট অফ ইফ পি দেন কিউ? কিছু বুঝতে পারলা? তোমার আগে সলভ করতে হবে কন্ট্রা পজিটিভ মানে কি। এটার মিনিং না জানলে তোমার উত্তর করার কোনো পসিবিলিটি নাই। কন্ট্রা পজিটিভ বলতে কি বোঝায়? পজিটিভ মানে কি? পজিটিভ মানে হ্যাঁ সূচক কোনো কিছু, তাই না? আর কন্ট্রা পজিটিভ, কন্ট্রা মানে কন্ট্রাডিকশন, কন্ট্রা মানে কন্ট্রাডিকশন, মানে হ্যাঁ সূচককে কন্ট্রাডিকশন করে, মানে হ্যাঁ সূচকের বিপরীত। হ্যাঁ সূচকের বিপরীত কি? মানে না সূচক বা বৈপরীত্য, বৈপরীত্য। এটা হচ্ছে কন্ট্রাপজিটিভের বাংলা। তো এটা যদি বাংলা না করতে পারো তুমি তুমি আনসার করতে পারবা? পারবা না। এর জন্যই বলছি যে তোমাদের জন্য 10টা ক্লাস আছে, শুধুমাত্র ইংলিশ ভার্সন জিকের জন্য, বিউপির জন্য। ওকে। তো এই যে একটা কন্ডিশন এখানে দেওয়া, একটা শর্ত এখানে দেওয়া, এই শর্তের বিপরীত কি? ইফ পি দেন কিউ, যদি পি তবেই কিউ। বিষয়টা এমন, আমি একটু সহজ করে বোঝাই তোমাকে বাংলায়। যদি বৃষ্টি হয় যাব,
এটা একটা বাংলা বাক্য। ধরো, যদি বৃষ্টি হয় যাব, এর বিপরীত কি? এইটার কন্ট্রা পজিটিভ কি? যদি বৃষ্টি না হয় যাব না। যদি বৃষ্টি না হয় যাব না, এইটার কন্ট্রা পজিটিভ তাই হলো না? তাহলে এইখানে তোমাকে কন্ট্রা পজিটিভ খুঁজতে হবে, মানে তার বিপরীতটা কি। এখানে বলতেছে ইফ কিউ দেন পি, এটা তো মিলে যাচ্ছে, তাহলে এটা তো কন্ট্রা পজিটিভ না। এটা তো কন্ট্রা পজিটিভ না, তাহলে এটা বাদ। ইফ নট কিউ দেন নট পি, হতে পারে। ইফ নট পি দেন নট কিউ। আচ্ছা, এই দুটো অপশনের মধ্যে মিল কোথায় অমিল কোথায়? এখানে কিউ আগে পি পরে, আর এখানে হচ্ছে পি পরে কিউ আগে। আচ্ছা, এখন এইখানে দেন আছে কিউ এর আগে, তার মানে দেন থাকতে হবে অবশ্যই কিউ এর আগে, এখানে থাকতে হবে। বাট এখানে দেন আছে পি এর আগে, এর জন্য এটা বাদ। বুঝতে পারলে কেন বাদ হলো? ডিতে বলতেছে ইফ কিউ দেন নট পি, হবে না তো? যদি কিউ হয় তাহলে পি হবে না কেন? এখানে দুইটা যেহেতু পজিটিভ, এখানে দুইটা নেগেটিভ আসতে হবে। অর্থাৎ পি হলে কিউ হবে, পি না হলে কিউ হবে না। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। কি এটা বুঝতে পারলা? এটা বুঝতে পারছো নাকি বলো? মানে বৈপরীত্য ঠিক তার বিপরীত। যদি পি হয় তাহলে কিউ হবে, যদি পি না হয় তাহলে কিউ হবে না। কন্ট্রাপজিটিভ বলে এগুলাকে মেন্টাল অ্যাবিলিটিতে। তাহলে মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হয়। মেন্টাল অ্যাবিলিটি কোথায় আছে? আমাদের ডাইজেস্টের টপিক নাম্বার 7 পার্ট বি তে। আমাদের ডাইজেস্টের পার্ট বি তে টপিক নম্বর 7-এ মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন দেওয়া আছে। লেখাপড়ার জন্য যা যা দরকার, যত ধরনের মেন্টাল অ্যাবিলিটি দরকার সবকিছু, অ্যানালজি, হ্যাঁ, তারপর হচ্ছে সুডুকু, যা কিছু আছে, পাজল সলভিং, যা কিছু আছে সবকিছু এখানে আছে। আচ্ছা, এবং আমাদের শিডিউল লেকচারে, আমাদের হচ্ছে শিডিউল লেকচারে, লেকচার 7 না, শিডিউল লেকচার 7 না, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস থাকবে। মেন্টাল অ্যাবিলিটি, আইকিউ, এগুলোর উপর স্পেশাল ক্লাস আছে আলাদা। ম্যাথ অ্যান্ড আইকিউ আলাদা ক্লাস। ম্যাথ অ্যান্ড আইকিউ শিডিউল লেকচারের বাইরে গিয়ে আলাদা ক্লাস, যাতে আলাদা গুরুত্ব দিয়ে ক্লাসটা করানো হয়। ধরো আমাদের যে কোনো শিডিউল লেকচারের মধ্যে 1 ঘন্টা আইকিউ পড়াই দিলাম, এটা কি হলো? 1 ঘন্টাতে আইকিউ সব পড়া যায়? যায় না। ঠিক আছে, এর জন্য আলাদা শিডিউল ক্লাসই থাকবে তোমাদের। ফাইন, ওকে। আচ্ছা, এবার দেখি আমরা পরের কোশ্চেন। হু ইজ দ্য ফার্স্ট উইমেন নোবেল লরিয়েট ইন ইকোনমিক সায়েন্সেস? হোয়াট ইজ ইকোনমিক সায়েন্সেস? ইকোনমিক সায়েন্সেস মিন্স ইকোনমিক্স। ফাইন, অর্থাৎ অর্থনীতিতে কোন নারী প্রথম নোবেল পুরস্কার দিচ্ছেন, এটা হচ্ছে কোশ্চেন। অপশন কি আছে? এস্থার ডুফ্লো, জন রবিনসন, ইলিনার ওস্ট্রম, জ্যানেট ইয়েলেন। কোনটা? কোনটা কারেক্ট আনসার? আগে তথ্য আনসার করো, তারপর তার বিষয়ে তথ্য দিব। আগে এটা তথ্য আনসার করো। পারবা এটাকেও? পারবা? এটা তোমরা অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে, আমি হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো বা দেখছি না। এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। যিনি এখানে নোবেল জিতছেন তিনি 2009 সালে জিতছেন। এবার দেখো কে পারো কিনা, তাও পারবা না। এটা কঠিন কোশ্চেন আছে আমি জানি। আচ্ছা, কে প্রথম নোবেল জিতছে অর্থনীতিতে? তাও আর নারী হওয়া লাগবে, পুরুষ হইলে হবে না। পুরুষদের মধ্যে কে জিতছে প্রথম? কে বলতে পারবো? এটা আরো সহজ করছেন, আমি ধরো এটার বাইরেও আরেকটা বললাম যে অর্থনীতিতেই প্রথম নোবেল জিতছে কে? কে কে বলতে পারবা? পারবা না? এই লোক, এই লোক, র্যাগনার ফ্রিশ। র্যাগনার ফ্রিশ অর্থনীতিতে প্রথম নোবেল জিতছে 1933-তে। প্রথম অর্থনীতিতে নোবেল জিতছে। এবং প্রথম উইমেন জিতছে হচ্ছে 2009-এ। 1933-এ প্রথম র্যাগনার ফ্রিশ প্রথম নোবেল বিজয়ী অর্থনীতিতে, এবং প্রথম নারী হচ্ছে 2009-এ, অনেক পরে গিয়ে। র্যাগনার ফ্রিশ কেন জিতছিল? র্যাগনার ফ্রিশ জিতছিল, তিনি অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করছিলেন, একটা ম্যাক্রো ইকোনমিক্স, একটা মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, দুইটা ভাগে ভাগ করার জন্য তাকে 1933 সালে নোবেল দেওয়া হয়েছিল। আর 2009 সালে এসে কাকে নোবেল দেওয়া হয়েছে? প্রথম নারী হিসেবে কে নোবেল পাইছে? সেটা হচ্ছে এলিনার অস্ট্রম। তিনি এককভাবে নোবেল পান নাই, তিনি পাইছেন ই অলিভার, ই অলিভার, এনার সাথে যৌথভাবে 2009 সালে এলিনার ওস্ট্রম নোবেল পান। এবং শি ইজ দ্য ফার্স্ট উইমেন, শি ইজ দ্য ফার্স্ট উইমেন টু বি অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। আচ্ছা, টু বি অ্যাওয়ার্ডেড না, ওয়াজ অ্যাওয়ার্ডেড, কারণ তাকে দেওয়া হয়ে গেছে, ভবিষ্যতে দেওয়া হবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস, এই যে পদক পুরস্কার যা কিছু আছে, আমাদের ডাইজেস্টের কত নম্বরে? ডাইজেস্টের 40 নম্বর টপিকে।
সেখানে দেখবা আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, শুধু এই না 40 নম্বর টপিকের নাম হচ্ছে ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস, পদক পুরস্কার নিয়ে একটা টপিক, বিষয়টা কিন্তু এমন না। ওর মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে বিভিন্ন পদক পুরস্কার অবশ্যই আছে। এবং এটা আমরা শিডিউল ক্লাসে 25 নম্বরে গিয়ে পড়বো। 25 নম্বরের যে লেকচারটা হবে তার মধ্যে একটা পার্ট থাকবে পদক পুরস্কার, পদক পুরস্কার সম্মাননা। ফাইন। আচ্ছা, এবার আমরা আসি, দ্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ বিং কনস্ট্রাক্টেড উইথ অ্যাসিস্ট্যান্স ফ্রম হুইচ কান্ট্রি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়েছে? ইউএসএ, চায়না, রাশিয়া, জাপান, কোন দেশ? উত্তর করতে পারবা? খুবই সহজ, খুবই সহজ। দেখবা যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কোশ্চেন হয় সব ইউনিভার্সিটিতে, এটা হবেই। এখন বলবা যে ভাই এটা করছে অন্য সরকার, এখন ক্ষমতায় অন্য সরকার, কোশ্চেন কি হবে? রূপপুরের মতো প্রকল্প থেকে কোশ্চেন হবে। রূপপুরের মতো যে প্রকল্প, এই এই ধরনের প্রকল্প থেকে অবশ্যই কোশ্চেন হবে, হবে না পদ্মা সেতুর মতো প্রকল্প থেকে। আচ্ছা, ঠিক আছে। রাশিয়া, উত্তর বলছো রাশিয়া, ফাইন। রাশিয়ার সহযোগিতায় এটা করা হয়। এটা দেখো খুব বেশি এক্সপ্লেন করার সুযোগ নাই, তবে কিছু এক্সপ্লেনেশন দেওয়া যায় বাকিগুলো থেকে। যেমন জাপান থেকে আমরা কোন ধরনের সহযোগিতা নিই? জাইকার মাধ্যমে। জাইকা হচ্ছে জাপানের একটা দাতব্য সংগঠন, এইগুলো থেকে আমরা সহযোগিতা নিই। ঠিক আছে, যেমন আমাদের দেশে মেট্রো রেল হয়েছে, আমাদের দেশে মেট্রো রেল হয়েছে, এইটা আমরা জাপানের সহযোগিতায় করছি। ঠিক আছে। ইউএসএ, চায়না এগুলো থেকে কম নেই। চায়না থেকে পদ্মা সেতু সেটা হচ্ছে আলাদা, পদ্মা সেতু আসার সম্ভাবনা খুবই কম। আর ইউএসএ থেকে আমরা মূলত ডিরেক্টলি নিই না, বাট এই যে ইউএসএআইডি, এই ধরনের সংগঠনগুলো থেকে আমরা সাধারণত এআইডি, এআইপি না, এটা এআইডি, খেয়াল করো। ইউএসএআইডির মতো সংগঠনগুলো থেকে আমরা বিভিন্ন হচ্ছে অনুদান নিয়ে থাকি। ঠিক আছে। এইগুলা বাংলাদেশে অ্যাফেয়ার্স, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যেই থাকবে, এবং এটা আমাদের শিডিউল ক্লাস 25, ওই যে বললাম না 25 এর মধ্যে অনেক কিছুই আছে, 25এই আমরা পড়বো এটা। আচ্ছা, অনেকগুলো এমসিকিউ আছে, কিন্তু অনেকগুলো এমসিকিউ আজকে ক্লাসে। তোমরা কি মানে হতাশ হয়ে যাচ্ছ যে ক্লাস কি লং হয়ে যাবে নাকি? আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা 18, আমরা রাফলি 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 30 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমরা তো খুব বেশি পড়িও নাই, আমরা মনে হয় 15-16টা এমসিকিউ সলভ করছি জাস্ট। 15টাও হয় নাই, শিওর 15টা হয় নাই, 13-14টা। আচ্ছা, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ইন্ট্রোডিউসড বাই অমর্ত্য সেন এমফাসাইজেস। বিষয়টা খেয়াল করো, এখানে তোমাকে আগে খেয়াল রাখতে হবে অমর্ত্য সেন। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। আচ্ছা, তো অমর্ত্য সেন কি জন্য নোবেল পাইছিলেন? তিনি কল্যাণ অর্থনীতি বা ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এই থিওরি থেকে কি পাইছিলেন? নোবেল পাইছিলেন। তো এই যে তিনি এই ডেভেলপমেন্ট ইকোনমিক্সে তিনি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, ঠিক আছে, এইটা তিনি কোথায় আনছিলেন? সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে তিনি প্রথম এই ধারণাটা আনেন। তিনি কিভাবে হিউম্যান ডেভেলপমেন্ট করা যায়, মানব উন্নয়ন করা যায়, সেটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা পার্ট। আচ্ছা, তো এইটা এই পার্টে তিনি কিসের উপর জোর দিয়েছেন? জিডিপি গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, এক্সপ্যান্ডিং ফ্রিডমস অ্যান্ড ক্যাপাবিলিটিস, নাকি ফিসকাল অ্যাস্টারিটি, কোনটার উপর? জিডিপি গ্রোথ মানে বুঝতে পারতেছে একটা দেশের জিডিপি, জিডিপি মিনিং কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ওকে, প্রোডাক্টস। আচ্ছা, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল এক্সপেনশন মানে বুঝতে পারছো, মানে শিল্পায়ন, বাংলাদেশ যেটাকে কি বলা হয়? শিল্পায়ন। আচ্ছা, তিনি কি শিল্পায়নে জোর দিয়েছিলেন? নাকি হচ্ছে এক্সপেন্ডিং ফ্রিডমস অ্যান্ড ক্যাপাবিলিটিস? এক্সপেন্ডিং মানে কি? এক্সপেন্ড করা, প্রসারিত করা। ফ্রিডমস, স্বাধীনতা, অ্যান্ড ক্যাপাবিলিটিস, সক্ষমতা। অর্থাৎ যারা নাগরিক, নাগরিকদের স্বাধীনতা, নাগরিকদের স্বাধীনতা এবং সক্ষমতা। সক্ষমতাকে আরো সুন্দরভাবে অর্থনীতির ভাষায় বলা যায় দক্ষতা। ঠিক আছে, অর্থাৎ নাগরিকদের স্বাধীনতা এবং দক্ষতা বৃদ্ধি। আর পরে আসে কি? ফিসকাল অস্টারিটি। ফিসকাল মানে কি? ফিসকাল মানে হচ্ছে অর্থ বিষয়ক। ঠিক আছে, অর্থ বিষয়ক। যেমন আমরা বলি না অর্থ বছর, অর্থ বছর ইংলিশ কি? ফিসক্যাল ইয়ার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফিসক্যাল ইয়ার। এই যে ধরো যে বাজেট পাস হয়েছে, বাজেট নিয়ে কথা হচ্ছে না এখন, এখন কি মাস? এখন এই যে জুন মাস চলে আসছে, তার মানে সরকার বাজেট দিবে, তাই না? তো আমরা যে বাজেট দিই অর্থ বছরে, সেটা কি কি বলে? ফিসক্যাল ইয়ার। তোমাকে নেক্সট ভর্তি পরীক্ষা কোশ্চেন করবে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ন্যাশনাল বাজেট অফ বাংলাদেশ অফ ফিসক্যাল ইয়ার 2025 টু 2026? ফিসক্যাল ইয়ার মানে কি?
বা বলবে অফ দিস ফিসক্যাল ইয়ার, সাল উল্লেখ করবে না। তো এই ধরনের কোশ্চেনের জন্য তোমাকে এই ধরনের ইংলিশ মিনিং জানতে হবে। তো ডেভেলপমেন্ট ইকোনমিক্সে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে অমর্ত্য সেন যেটা এমফাসাইজ করেছেন সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং ফ্রিডম অ্যান্ড ক্যাপাবিলিটিস, অর্থাৎ নাগরিকদের স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, কিসের স্বাধীনতা? এটা ভোট দেওয়ার স্বাধীনতা না, কাজের স্বাধীনতা। ঠিক আছে, ফ্রিডম টু ওয়ার্ক। আচ্ছা, তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার। তো এইটা আমরা কোথায় গিয়ে পড়বো? হিস্টোরিক পার্সোনাল, অর্থাৎ এই যে বিখ্যাত ব্যক্তিত্ব তার মধ্যে অমর্ত্য সেন একজন, এবং এর সাথে অ্যাড করা যায় নতুন অর্থনৈতিক ধারণা। ঠিক আছে, এই এই বিষয়টা আমাদের পড়ানো হবে। ঠিক আছে, নিউ ইকোনমিক কনসেপ্টস, নিউ ইকোনমিক্স কনসেপ্টস, নিউ ইকোনমিক্স কনসেপ্টস, এটাও তোমাদেরকে পড়ানো হবে হিস্টোরিক পার্সোনাল 25 এর মধ্যে। এবং নিউ ইকোনমিক্স কনসেপ্ট যেটা আছে সেটাও মনে হয় 20-এর মধ্যে, 20-এর মধ্যে বা 19-এর মধ্যে, সেখানে তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। ওই যে বললাম বিইউপি তে ল আছে, তার মানে কনস্টিটিউশন থেকে কোশ্চেন করবে। হুইচ আর্টিকেল অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন এনশিওরস দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ? খুবই সুন্দর কোশ্চেন, বিইউপি সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসার জন্য খুবই সুন্দর কোশ্চেন। মানে এই ধরনের কোশ্চেন এতদিন আসে নাই। দেখবা এই ধরনের এই কোশ্চেন কোন ইউনিভার্সিটিতে আমারটা আসে নাই। কেন আসে নাই? পলিটিক্যাল কারণে আসে নাই। এখন ওই ধরনের সিচুয়েশন নাই যে এই কোশ্চেনটা দিতে পারবে না, এখন চলে আসতে পারে এই কোশ্চেনটা। এখানে বলতেছে কি, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, বাংলাদেশের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে, ইন হুইচ আর্টিকেল এটা বলে যে সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ সেটা হচ্ছে এক্সিকিউটিভ, তাই না? এটা হচ্ছে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ। আচ্ছা, নির্বাহী বিভাগ থেকে কাকে আলাদা করা? বিচার বিভাগকে, জুডিশিয়ারিকে। তাহলে আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা হয়েছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ করতে হবে? কোথায় বলা হয়েছে? এখানে দেখো অপশনে দেওয়া আর্টিকেল 22, আর্টিকেল 94, আর্টিকেল 31, আর্টিকেল 109। আচ্ছা, আর্টিকেল 109-এ যেটা বলা হয়, আর্টিকেল 109-এ বলা হয় সুপার সুপার ইনটেন্ডেন্স ইন্টেন্ডেন্স অফ কোর্ট। হ্যাঁ, মানে এই যে হাইকোর্ট অন্য কোর্টের উপর সুপারিনটেনডেন্ট হবে সেটা। আচ্ছা, আর্টিকেল 31-এ কি বলা হয়? প্রোটেকশন অফ ল, প্রোটেকশন অফ ল, প্রোটেকশন অফ ল। আচ্ছা, ক্লিয়ার করে লিখে, এটা প্রোটেকশন অফ ল লিখলে বোঝা যাবে না। এটা হচ্ছে রাইট টু প্রোটেকশন অফ ল, অর্থাৎ তুমি নাগরিক হিসেবে আইনের আশ্রয় পাওয়ার অধিকার তোমার আছে। এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 32। এবার আসে 94 নাকি 22? 94-এ কি আছে? 94-এ আছে আমাদের হাইকোর্ট ডিভিশন নিয়ে, আমাদের হাইকোর্ট ডিভিশন নিয়ে বা সুপ্রিম কোর্ট নিয়ে, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট নিয়ে, হাইকোর্ট বললে ভুল হবে, সুপ্রিম কোর্ট নিয়ে। ঠিক আছে। আর 22-তে যেটা আছে সেটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি, এবং ডিরেক্ট বলা আছে, এইখানে ডিরেক্ট বলা আছে যে আমাদের দেশের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা হতে হবে। ঠিক আছে, ডিরেক্ট বলা আছে, এবং এই কোশ্চেনটা বর্তমান কনটেক্সটে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এমন শুধু এটা না, আরো বহু কোশ্চেন আছে যেগুলো আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, কনস্টিটিউশন থেকে যদি কোশ্চেন করে আসতে পারে। তো এর জন্য এই গুরুত্বপূর্ণ সব কোশ্চেন আমরা কবে পড়বো? আমাদের ডাইজেস্ট হাতে পাওয়ার পর 26 নম্বর টপিক থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বো, এবং শিডিউল লেকচারে 19 নম্বর ক্লাসে আমরা পড়বো। 19 নম্বর ক্লাসে শুধু কিন্তু কনস্টিটিউশন না, কনস্টিটিউশন এবং সরকারের অন্যান্য যে সংগঠন আছে সবকিছু। ঠিক আছে, তো আমরা এগুলা এখান থেকে পড়বো। কি বুঝতে পারছো? কোশ্চেন যাই হোক না কেন, ইনশাল্লাহ 95% আমরা আমাদের লেখাপড়ার মধ্যেই রাখবো। ওই 95%-এর মধ্যে তুমি সব থেকে বেশি যেটা আনসার করা যায় সেটা করো। বললাম না 40টা এমসিকিউ এর মধ্যে তুমি ধরো 2টা তুমি পারবাই না, জীবনেও পারবা না, এটা কোত্থেকে দিবে তুমি নিজেও জানো না। বাকি যে 38টা তার মধ্যে 35-36টা তুমি কারেক্ট করো, এটা সম্ভব। এইটা আত্মবিশ্বাসী থাকলে লেখাপড়া করলে সম্ভব। ফাইন, ওকে। এবার আসি, হোয়াট ওয়াজ দ্য কোড নেম অফ দ্য ইন্ডিয়ান অপারেশন টু এইড দ্য 1971 লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন চালিয়েছিল তার কোড নেম কে ছিল? তার কোড নেম কে ছিল, কি ছিল? আচ্ছা, এখানে বলতেছে অপারেশন ব্লু স্টার, অপারেশন মেঘদূত, অপারেশন জ্যাকপট, অপারেশন সার্চ লাইট। কোনটা ছিল? কোনটা ছিল বলো, কোনটা ছিল?
আচ্ছা, যে কোনো উত্তর করো না, কোনটা ছিল বলো। আচ্ছা দেখো, অপারেশন সার্চলাইট কোনটা? অপারেশন সার্চলাইট হচ্ছে আমাদের 25 মার্চ, 25 মার্চ রাতে, 25 মার্চ রাতে যে গণহত্যা চালানো হয় সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট, তাই না? অপারেশন ব্লু স্টার এবং মেঘদূত, এগুলো কি আমাদের দেশে পরিচালিত? এগুলো আমাদের দেশে পরিচালিত না, এগুলো হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের সাথে জড়িত। আর অপারেশন জ্যাকপট যেটা, অপারেশন জ্যাকপট হচ্ছে ইন্ডিয়ান আর্মি যে বাংলাদেশে 1971-এর ডিসেম্বরে, ডিসেম্বর কত তারিখ, ডিসেম্বরের 6 তারিখ, 1971 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে যে অপারেশনটা পরিচালনা করে সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আর এই যে দুইটা নট রিলেভেন্ট, এটা আমাদের দেশের সাথে রিলেভেন্টই না। ফাইন, ওকে। তো এইটা আমরা কোত্থেকে পড়বো? ডাইজেস্ট টপিক 18, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন হবে, বুঝছো? আর এইটা কোন লেকচারে আমরা গিয়ে পড়বো? 11 নম্বর লেকচারে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, শুধু মুক্তিযুদ্ধ না, আমাদের মুক্তিযুদ্ধের পিছনে যে ইতিহাস, পাকিস্তান আমল, সবকিছু দেশভাগের পর থেকে যা কিছু হয়েছে সাথে মুক্তিযুদ্ধ, আমরা পড়বো 11 নম্বর লেকচারে গিয়ে। ওকে, আচ্ছা। আচ্ছা পরে আসি, পরে কোশ্চেনে আসি। Which treaty officially ended the first Anglo-Burmese War in 1926? 1926 সালে অ্যাংলো বার্মিজ যে যুদ্ধ হয় সেটা কোন চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়? অ্যাংলো বলতে কাদেরকে বোঝায়? অ্যাংলো বলতে বোঝায় ব্রিটিশদেরকে, ব্রিটিশ। আর বার্মিজ হচ্ছে বর্তমান মিয়ানমার, বর্তমান মিয়ানমার। এই ব্রিটিশদের একটা কোম্পানি ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওই সময় যে বার্মিজদের যে হচ্ছে ইয়া ছিল, যে রাজাদের শাসন ছিল, ঠিক আছে, যে রাজবংশের শাসক ছিল, যে ডাইনাস্টি শাসন করতো। ডাইনাস্টি মানে কি? ডাইনাস্টি মানে রাজবংশ। যে রাজবংশ শাসন করত, তাদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মিয়ানমারের অনেক জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করছিল শাসন করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ভারত দখল করছিল। তো রাজবংশ তো মেনে নেয় না, তারা করে কি, যুদ্ধ শুরু করে ব্রিটিশদের সাথে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এবং বার্মিজ আর্মি। এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে এবং এক সময়ে বার্মিজ আর্মি আত্মসমর্পণ করে এবং একটা চুক্তির মাধ্যমে, আত্মসমর্পণ কিন্তু চুক্তির মাধ্যমে হয়, এবং এই চুক্তিতে ক্ষতিপূরণ দিতে হয় বা কিছু জায়গা ছেড়ে দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো এই চুক্তির মাধ্যমে মিয়ানমার অনেক জায়গা ছেড়ে দেয়, আসামে, মেঘালয়ে, এইগুলা অনেকটা মিয়ানমারের অংশ ছিল, পরবর্তী ছেড়ে দিতে হয় ব্রিটিশদের নিয়ন্ত্রণে, সেগুলো পরে ভারতের অংশ হয়ে গেছে। তাদেরকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হয়। এবং সেটা কোন চুক্তি? এটা কোন চুক্তি? সেটা হচ্ছে ট্রিটি অফ ইয়ান্দাবো, ট্রিটি অফ ইয়ান্দাবো। ইয়ান্দাবো কি? ইয়ান্দাবো হচ্ছে মিয়ানমারের একটা শহরের নাম, একটা জায়গার নাম। এইখানে সেটা চুক্তি হয় 1926 সালে, ঠিক আছে। আর ট্রিটি অফ ভামো, ট্রিটি অফ মান্দালয়, ট্রিটি অফ আমারাপুরা, এগুলা কোনোটাই সঠিক উত্তর না। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাই না, বিভিন্ন যে ট্রিটিস থেকে। তাহলে এই যে বিভিন্ন ট্রিটিস, কনভেনশনস, এটা আমরা ডাইজেস্ট থেকে পড়বো। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি, তারপর দেখো জলবায়ু বিষয়ে কত চুক্তি আছে, বিভিন্ন দেশের যুদ্ধের পরে চুক্তি হয়েছে সেইগুলা, জাতিসংঘে প্রতিষ্ঠার জন্য চুক্তি হয়েছে সেইগুলা, সব ধরনের চুক্তি আমরা এখানে পড়বো। বিভিন্ন কনভেনশন হয়েছে না, বিভিন্ন প্রোটোকল হয়েছে না, সবকিছু নিয়ে আমরা পড়বো। এবং এইগুলো আমাদের শিডিউল লেকচারে 16 নম্বরে থাকবে। তাহলে ইংলিশ ভার্সন জিকের জন্য যে আলাদা 10টা ক্লাস, সেইগুলোতে আমরা অভ্যস্ত হব ইংলিশ ভার্সন জিকে পড়াতে। এবং এই জাতীয় যে আমাদের রেগুলার ক্লাস আছে, সেখানে আমরা অভ্যস্ত হবো কি, জিকে যাতে উত্তর করা যায় সেগুলো নিয়ে। আচ্ছা দেখো, লজিক্যাল পাজেল, লজিক্যাল পাজেল। আচ্ছা, তাহলে লজিক্যাল পাজেল, এই জাতীয় কোশ্চেন আসবে, বুঝতে পারছো? এই জাতীয় কোশ্চেন আসবে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে। ইফ অল স্নেকস আর রেপটাইলস, হোয়াট ইজ স্নেকস? স্নেকস মিনস সাপ। অল স্নেকস আর রেপটাইলস, রেপটাইলস মানে সরীসৃপ, শরীরের উপর ভর দিয়ে চলে যারা, সরীসৃপ। অ্যান্ড সাম রেপটাইলস আর লেজার্ড, সাম রেপটাইলস কিছু কিছু, এদের আবার কিছু কিছু হচ্ছে লেজার্স। লেজার্স মানে কি? এই যে গুইসাপ জাতীয় যেটা আমরা দেখি না, সান্ডা, ঠিক আছে, সান্ডা যেটা দেখতেছি না আমরা, এগুলো হচ্ছে লেজার্স, ঠিক আছে, এরা হচ্ছে লেজার্স। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম, আমি এখানে লিখে দিলাম এই যে গুইসাপ জাতীয় যে প্রাণীগুলা আছে সেইগুলা, ঠিক আছে, বা সান্ডা জাতীয় যে প্রাণী আছে সেইগুলা, আচ্ছা, সেগুলো হচ্ছে লেজার্স। ওকে,
যদি এমন হয়, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, নিচের কোনটা সঠিক? অল স্নেকস আর লেজার্স, সব সাপই কি গুইসাপ বা ষান্ডা? সব সাপ ষান্ডা, এটা কি হয় জীবনে? সঠিক উত্তর হয়, হয় না, ভুল। সাম লেজার্স আর স্নেক, আচ্ছা, কিছু কিছু গুইসাপ সাপ, কারেক্ট। জীবনে ষান্ডা বা গুইসাপেরা জীবনে সাপ হইতে পারে? এটাও কারেক্ট না, এটা ভুল। সাম রেপটাইলস আর নট লেজার্স, সাম রেপটাইলস, কিছু কিছু সরীসৃপ গুইসাপ না, কারেক্ট হতে পারে, কারেক্ট হতে পারে, তাহলে এটা রাখতেছি। সাম লেজার্স আর রেপটাইলস, সাম লেজার্স, কিছু কিছু গুইসাপ সরীসৃপ, কিছু কিছু গুইসাপ সরীসৃপ না, সব গুইসাপই সরীসৃপ, সব ষান্ডাই সরীসৃপ, কারণ শরীরের উপর ভর দিয়েই চলে। ঠিক আছে, কারণ এদের আসছে, এরাই হচ্ছে সরীসৃপ থেকে, দেখো, এরা আসছেই, এরা আসছেই সরীসৃপ থেকে, তার মানে সব গুইসাপই সরীসৃপ হবে, তার মানে এটাও ভুল। তাহলে এই যে এখানে যেটা আসলো, কিছু কিছু রেপটাইলস লেজার্ড, মানে কিছু কিছু হচ্ছে সরীসৃপ হচ্ছে গুইসাপ, এটাই বা এটাই হচ্ছে কারেক্ট আনসার। কিছু কিছু সরীসৃপ হচ্ছে ষান্ডা, এটাই কারেক্ট আনসার, অপশন সি কারেক্ট আনসার। তাহলে এটা কি ছিল? একটা মেন্টাল অ্যাবিলিটি, এটা ছিল মেন্টাল অ্যাবিলিটি। আমরা কোথায় গিয়ে পড়বো? ডাইজেস্টের পার্ট বির, ডাইজেস্টের পার্ট বি তে মেন্টাল অ্যাবিলিটি নামে একটা টপিক কি আছে, এবং স্পেশাল আইকিউ ক্লাসেস হবে, স্পেশাল আইকিউ ক্লাসেস হবে। ডাইজেস্টে দেখবা প্রচুর পরিমাণে মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন দেওয়া আছে, স্পেশাল আইকিউর ক্লাস হবে, সেখানে তোমাদের এইসব বিষয়গুলো সলভ করে বোঝানো হবে যে পরীক্ষাতে কি অ্যান্সার করবা। হুবহু কমন নাও আসতে পারে, হুবহু কমন নাও আসতে পারে, বাট তোমার ব্রেন ফাংশন করবে পরীক্ষাতে যে কিভাবে কোনটা আনসার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, দ্রুত যাই, তোমরা মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছ। হোয়াট ইজ দ্য অনলি নেশন দ্যাট ইজ এ মেম্বার অফ G7, G20 অ্যান্ড ওআইসি? হোয়াট ইজ G7? হোয়াট ইজ G7? G7 হচ্ছে গ্রুপ অফ সেভেন, G7 হচ্ছে গ্রুপ অফ সেভেন, তার মানে বিশ্বের যে সাতটা ধনী রাষ্ট্র আছে, খুবই টাকা পয়সাওয়ালা, এই ধনী রাষ্ট্র হচ্ছে G7। ঠিক আছে, আগে ছিল G8, রাশিয়াকে বের করে দিয়ে G7 হয়ে গেছে। G20 মানে কি? G20 মানে হচ্ছে গ্রুপ অফ 20, গ্রুপ অফ 20 হচ্ছে যারা ধনী হচ্ছে, উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ যাদেরকে ধরা হয় যে নেক্সট ওয়ার্ল্ডে তারা একসময় লিডার হবে, তারা। আর ওআইসি কি? ওআইসি কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, অর্থাৎ যে ইসলামিক যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে। তো এমন কোন দেশ যারা G7-এও আছে, G20-তেও আছে, ইসলামীতেও আছে? তা আনসার ইজ কোনো দেশই নাই, কোনো দেশই নাই। বাট সর্বশেষ G7-এর যে মিটিং হয়েছে, সেইখানে অ্যাটেন্ড করছে কে? সেইখানে অ্যাটেন্ড করছে হচ্ছে তুরস্ক, এবং এই তুরস্ক G20-র সদস্য, এই তুরস্ক ওআইসির সদস্য। এবং G7-এর মিটিং এ যেহেতু অ্যাটেন্ড করছে, তাদেরকে ধরা হয় গেস্ট কান্ট্রি, গেস্ট কান্ট্রি, অতিথি দেশ। অতিথি দেশ, অতিথি দেশ হিসেবে G7-এর সদস্য তুর্কি, এবং G20 এবং ওআইসির পার্মানেন্ট সদস্য, সেই হিসাব করে তুর্কি কারেক্ট আনসার, তুর্কি কারেক্ট আনসার। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা কোথায় পড়বো? ইউএন, লিগ অফ নেশনস অ্যান্ড আদার্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা আমরা আগেই বলেছি, এই টপিকের মধ্যেই সব আন্তর্জাতিক সংগঠন পড়া হবে, এবং আমাদের শিডিউল লেকচারের 14 নম্বর লেকচারে এটা থাকবে। ফাইন, আচ্ছা, হু কয়েন দ্য টার্ম জিন? হু কয়েন দ্য টার্ম জিন? JENE, জিন। আমরা বলি না যে এটা তুই পারবি না, তোর জিনেই এটা নাই, ঠিক আছে, তোর জিনের সমস্যা আছে, তুই চোর, তুই চোরা, বা তুই চুন্নি, এটা আমরা বলি না? জিন মানে কি? বংশগতির নির্ধারক যেটা, সেটা। এই জিন নামকরণ কে করেন? এই কয়েন্ট, কয়েন্ট, এটা মনে রাখতে হবে, খুব সুন্দর একটা ইংলিশ এটা। কয়েন্ট মানে কোনো কিছুর প্রচলন করেন যিনি, বা প্রচলন করা, কোনো কিছু প্রচলন করা, কয়েন। ঠিক আছে, COIN, কয়েন মানে কোনো কিছুর প্রচলন করা। কে করেন? ওয়াটসন, মেন্ডেল, উইলহেম জোনাসন, নাকি ক্লার্ক? এটা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নাম বলছে। আচ্ছা, কে করেন? কে করেন? আচ্ছা, দেখো, গ্রেগর জোহান মেন্ডেল, তিনি বংশগতি নিয়ে অনেক গবেষণা করেছেন। হ্যাঁ, এনাকে বংশগতির জনকও বলা হয়, বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। কিন্তু তারপরেও এই জিন নামকরণটা তিনি করেননি। বংশগতির ধারক হচ্ছে জিন, বংশগতির জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, বাট তারপরেও জিন নামকরণ তিনি করেননি। জিন নামকরণ করছেন হচ্ছে উইলহেম জোহানসেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন, সাইন্টিফিক অ্যাচিভমেন্ট, আমাদের ডাইজেস্টে 25 নম্বর টপিকে থাকবে, এবং শিডিউল ক্লাসে 29 নম্বর লেকচারে।
তাহলে দেখো যে ধরনের কোশ্চেনই হোক আমরা ইনশাল্লাহ আমাদের যে লেখাপড়া আছে, ডাইজেস্টের লেখাপড়া, ক্লাসের লেখাপড়া, সেইগুলা দিয়ে শেষ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে আমাদের বিউপি এফ এ ডবল এস, এফ এ ডবল এস শেষ। এবার আসি এফ ট্রিপল এস এ। ঠিক আছে, স্ট্র্যাটেজিক স্টাডিজের যে কোশ্চেন আছে সেগুলো, এখানে আমরা এত কোশ্চেন দেখবো না, কম কোশ্চেন দেখবো। ওইখানে 20টা কোশ্চেন দেখেছিলাম, এখানে 20টা না, এখানে 12-13টা কোশ্চেন দেখে আমরা শেষ করে দিব। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন দেখি, হুইচ কান্ট্রি হোস্টস দ্য এশিয়ান সেক্রেটারিয়েট। এশিয়ান না আসিয়ান, আসিয়ানের সেক্রেটারিয়েট বা সচিবালয় কোথায় অবস্থিত? আসিয়ানের সেক্রেটারিয়েট সেইখানে অবস্থিত যেখানে আসিয়ানের হেডকোয়ার্টার্স অবস্থিত, যেখানে আসিয়ানের হেডকোয়ার্টার অবস্থিত। আসিয়ান কি? আসিয়ান হচ্ছে এতে দেখো, অ্যাসোসিয়েশন, এতে অ্যাসোসিয়েশন, এস ই ই, এটা হচ্ছে অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে দেখো, সংগঠনটা কাদের? দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদের, দক্ষিণ পূর্ব এশিয়া। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এখানে কোনটা আছে? না, 10-12টা। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনগুলো আছে? মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া নাকি সিঙ্গাপুর? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনগুলা? এর মধ্যে তো সবগুলাই, এর মধ্যে তো সবগুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। তার মধ্যে আসিয়ানের সেক্রেটারিয়েট কোথায়? আসিয়ানের সেক্রেটারিয়েট কোথায়? কে বলতে পারবা এখানে কোথায় আছে? কে বলতে পারবা? আসিয়ানের সেক্রেটারিয়েট হচ্ছে জাকার্তাতে। জাকার্তা। জাকার্তা কোথায়? এইটা অন্তত বলতে পারবা, জাকার্তা কোথায়? জানো জাকার্তা কোথায়? উত্তর করো তো, জাকার্তা কোথায়? জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা, যদিও ইন্দোনেশিয়ার রাজধানী শিফট করতেছে, যেটা তোমাদেরকে বললাম। তো এখনো পর্যন্ত জাকার্তাতেই হচ্ছে আছে। তো সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া, অপশন সি কারেক্ট আনসার, ইন্দোনেশিয়া। আচ্ছা, পরের কোশ্চেন আমরা এটা দেখি কোথায় পড়বো। এই যে আসিয়ান যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাহলে আমরা এই টপিকে দেখো, এই টপিক থেকে তোমাদেরকে বলি বারবার, আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, জাতিপুঞ্জ, এগুলো থেকে বিউপি অনেক কোশ্চেন করবে, অনেক কোশ্চেন করবে। এর জন্য রেডি থাইকো, এবং এই ধরনের সবকিছু আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে এটা শিডিউল লেকচারে 14, এর আগেও দেখিয়েছি যতগুলো আন্তর্জাতিক সংগঠনের কোশ্চেন এসেছে সেখানে দেখিয়েছি তোমাদেরকে। এবং ডাইজেস্ট টপিক হচ্ছে 20। ফাইন, ওকে। পরের কোশ্চেনে আমরা যাই, পরের কোশ্চেনে আমরা যাই, হুইচ কান্ট্রি জয়েন্ট ব্রিক্স ইন 2024 ডিউরিং দ্য কাজান সামিট। কাজান সামিট, কাজান সামিট মানে কি? মাথা তো ঘুরতেছে, কাজান সামিট আবার কি? এই কাজান নামই তো প্রথমে শুনতেছি। আচ্ছা, কাজান নামই প্রথম শুনতেছো অনেকে আছো। আচ্ছা, তো কাজান সামিট কি সেটা আগে ব্যাখ্যা করি। কাজান কি? কাজান, এই নামটা তোমরা 2018 সালে যারা টিভি দেখতা বা যাদের মোবাইল ফোন ছিল তারা জানো কাজান কিসের নাম। ঠিক আছে, কেন বললাম 2018 সালে তারা টিভি দেখতা? কারণ 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল রাশিয়াতে, এবং রাশিয়া ওয়ার্ল্ড কাপ যারা দেখছে তারা কাজান শহরের নাম অবশ্যই শুনছে। কারণ কাজান একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ছিল, মানে ওই 2018 রাশিয়া ওয়ার্ল্ড কাপে। ঠিক আছে। আচ্ছা, তো কাজান হচ্ছে রাশিয়ার একটা শহরের নাম, এবং কাজান শহরে ব্রিক্সের সর্বশেষ যে সম্মেলনটা হয় সেটা হচ্ছে, সর্বশেষ সম্মেলন হচ্ছে 16তম সম্মেলন, 16তম সামিট হয়। এবং এই সামিটে প্রেসিডেন্ট ছিলেন কে বা চেয়ারপারসন কে ছিলেন? ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন তিনি সভাপতিত্ব করেন গত বছর 2024-এর সেপ্টেম্বর মাসে এটা হয়েছে। আচ্ছা, এবং সেইখানে অনেকগুলো দেশ কোথায় জয়েন করে? ব্রিক্স সামিটে জয়েন করে। স্থায়ী দেশ না, ব্রিক্সের অনেক অস্থায়ী দেশ আছে তারা। সেগুলো কারা? অপশন দেখো, আর্জেন্টিনা, ইরান, ইউএই, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, নাইজেরিয়া, তুর্কি, ভিয়েতনাম, বাংলাদেশ, কেনিয়া, কাতার, সিঙ্গাপুর, ইরাক, আলজেরিয়া, মেক্সিকো। এই সামিটে অনেকগুলো দেশ জয়েন করে। এই সামিটে অনেকগুলো 13টা নতুন দেশ এই সামিটে জয়েন করে। কয়টা দেশ? 13টা, 13 কান্ট্রিজ, 13টা নতুন দেশ। তার মধ্যে এইখানে এইখানে কোনগুলো আছে? তো দেখো, এইগুলা কোনটা নাই, কি কারণে নাই, এগুলো তো বলা সম্ভব না। আমি তোমাদেরকে আগে বলি উত্তর কোনটা। উত্তর হচ্ছে এ। এই দেশগুলো, এই দেশের সাথে আরো কোনগুলো? আর্জেন্টিনা, ইরান, ইউএই, ইজিপ্ট, ইথিওপিয়া। এর সাথে সাথে এর সাথে সাথে জয়েন করে হচ্ছে, এর সাথে সাথে জয়েন করে হচ্ছে জাম্বিয়া। এর সাথে হচ্ছে জয়েন করে হচ্ছে জাম্বিয়া। এর সাথে হচ্ছে জয়েন করে ইয়া ভিয়েতনাম, ভিয়েতনাম ছিল। এর সাথে জয়েন করে হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম দেখো এখানে কোথাও অপশনে আছে, বাট বাকি অন্যগুলো কারেক্ট না, এই কারণে আসেনি।
আচ্ছা, এর সাথে জয়েন করে হচ্ছে ভিয়েতনাম, এর সাথে জয়েন করে হচ্ছে আলজেরিয়া, আহ এইসব দেশগুলা। দেখো আলজেরিয়া এখানে ছিল বাট অন্য দেশ ম্যাচিং করে নাই বলে হচ্ছে আসেনি। এইসব দেশগুলো সাথে এই দেশগুলো সব হচ্ছে এই সামিটে পার্টিসিপেট করে। এইটা কোন ধরনের কোশ্চেন? এটা আন্তর্জাতিক সংগঠনের কোশ্চেন, এটা হচ্ছে বিভিন্ন সম্মেলন কোশ্চেন, এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। তার মানে এমন কোশ্চেন করবে। তো আমরা এটা বিভিন্ন, যেহেতু ব্রিক্স থেকে আসছে, আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে রেখেছি আমাদের ওই যে 14 নম্বর লেকচার যেটা আছে সেইখানে। তো তোমাদেরকে বলি, বিউপিতে অনেক কোশ্চেন হবে, অনেক কোশ্চেন হবে আন্তর্জাতিক সংগঠন থেকে। ঠিক আছে? তো ব্রিক্স না দিয়ে তোমাকে ন্যাটো থেকে কোশ্চেন করলো, আসতে পারে না? ন্যাটো থেকে কোশ্চেন অবশ্যই আসতে পারে, রেডি থাইকো। আচ্ছা, এবার আসি, দ্য আইসিজে কেস ফাইল্ড বাই গাম্বিয়া বা জাম্বিয়া, যেটাই বলো না কেন, জাম্বিয়া বললাম, এগেনস্ট মিয়ানমার ইজ প্রাইমারিলি বেসড অন ভায়োলেশন অফ হুইচ ইন্টারন্যাশনাল কনভেনশন। তাহলে দেখো, জাম্বিয়া করছে কি? মিয়ানমার এগেনস্টে মামলা করছে। কি জন্য? আইসিজেতে করছে, তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কেন করছে? ওই যে রোহিঙ্গাদেরকে ইচ্ছা রকম গুলি করা হয়েছিল এর জন্য। তো এটা কোন আন্তর্জাতিক কনভেনশন ভঙ্গ করার অপরাধে এই মামলাটা করা হয়েছে? কোন আন্তর্জাতিক কনভেনশন? অপশন দেখো, রোম স্ট্যাটিউট, কনভেনশন অন জেনোসাইড, জেনেভা কনভেনশনস, নাকি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। রোম চুক্তি, তারপরে হচ্ছে এই যে জেনোসাইড বা গণহত্যার বিরুদ্ধে যে চুক্তি সেটা, জেনেভা চুক্তি, নাকি সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র। কোনটার এগেনস্টে, কোনটা ভায়োলেশনের জন্য মামলাটা করা হয়েছিল? কে বলতে পারবা? কে বলতে পারবা এটা? আচ্ছা, কমেন্টগুলো একটু লোড করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা মনে হয় কোশ্চেন দেখে কনফিউজ হয়ে যাচ্ছ, বেশ কঠিন কঠিন কোশ্চেন, তাই না? এইটা মূলত করা হয়েছিল এই যে গণহত্যার এগেনস্টে, মিয়ানমার যে গণহত্যা চালিয়েছিল, কনভেনশন অন জেনোসাইড, এইটার জন্য। এটা 1948 সালে স্বাক্ষরিত একটা চুক্তি, যে কোনো দেশ চাইলেই তার দেশের উপর গণহত্যা চালাতে পারবে না। ঠিক আছে? এই যদি চালাই অন্য দেশ, তার এগেনস্টে মামলা করতে পারবে। আচ্ছা, রোম চুক্তি সেটা আলাদা। জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দী যারা আছে, যুদ্ধবন্দী যারা আছে তাদের নিরাপত্তার জন্য চুক্তি। আর ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা শিখিয়েছি তোমাদেরকে, জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে সাথে এটা ঘোষণা করা হয়। এটা 1948 সালে। এবং এটা দিয়ে হচ্ছে এই যে সিভিল রাইটস, মানে আইসিসিপিআর এবং আইসিইএসসিআর, এই দুইটা আলাদাভাবে ঘোষণা করা হয়। একটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, আর একটা ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট। সবকিছু বিস্তারিত তোমাদের যারা গত সেশনে ছিল পড়াইছি, এই সেশনে যারা ভর্তি হবে তারা ওই সবকিছুই পড়তে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবং এই সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে কোশ্চেন হলে এটা কিন্তু জাতিসংঘেরই একটা পার্ট, আইসিসি জাতিসংঘেরই একটা পার্ট, এই জাতীয় কোশ্চেন অবশ্যই হতে পারে। এখানে দেখো বলছে যে মিয়ানমারের এগেনস্টে যে হচ্ছে মামলা করা হয়েছে গণহত্যার জন্য, এবার তো আসতে পারে ইসরায়েলের এগেনস্টে মামলা করছে কোন দেশ? ইসরায়েল যে গণহত্যা চালাইছে প্যালেস্টাইনে, এর জন্য মামলা হয়েছে না? কারা করছে মামলা? মামলা করছে সাউথ আফ্রিকা। এই কোশ্চেন অবশ্যই আসতে পারে। ঠিক আছে, মামলা করছে কারা? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা মামলা করছে কাদের এগেনস্টে? ইসরায়েলের এগেনস্টে। ইসরায়েলের এগেনস্টে। কেন ইসরায়েলের এগেনস্টে মামলা করছে? কারণ তারা প্যালেস্টাইনে গণহত্যা চালাইছে। আচ্ছা, এইটা ডাইজেস্টে ট্রিটিজ এন্ড কনভেনশনস, এই টপিক থেকে পড়বো আমরা, এবং 16 নম্বর লেকচারে এই ক্লাসটা আমরা করবো। তাহলে দেখো, যেই ধরনেরই কোশ্চেন হোক না কেন, যেই ধরনেরই কোশ্চেন হোক না কেন, আমরা আমাদের কোনো না কোনো লেকচারে সেটা তোমাদেরকে অবশ্যই পড়াবো, অবশ্যই পড়াবো। ঠিক আছে? এবং ডাইজেস্টে সেগুলো তোমরা পাবে। ডাইজেস্ট খুব বেশি বড় বই না, ছোট বই, তার মধ্যে সবকিছুই আছে। কারণ কি, এখানে ডেসক্রিপশন না, এখানে শুধু এমসিকিউ। ডেসক্রিপশন না, শুধু এমসিকিউ, যেই কারণে অনেক পড়া এখানে। আচ্ছা, এবার আসি, হুইচ বাংলাদেশি অনলাইন মিডিয়া আউটলেট ফার্স্ট ইন্ট্রোডিউসড মাল্টিমিডিয়া লং ফর্ম স্টোরি টেলিং। অর্থাৎ কোন অনলাইন মিডিয়া প্রথম মাল্টিমিডিয়া যে সম্প্রচার সেটা প্রথম চালু করে? মাল্টিমিডিয়া সম্প্রচার, ধরো কার্টুন ব্যবহার করা, হ্যাঁ, বা গ্রাফিক্স ব্যবহার করা, এই ধরনের সম্প্রচার প্রথম কারা ব্যবহার করে? প্রথম আলো ডিজিটাল, BDNews24.com, দ্য ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন। কারা প্রথম করে? কারা প্রথম করে? দেখো, প্রথম আলো এবং ডেইলি স্টার এরা করছে, এটা এটা সত্য কথা, এরা করছে, এরা করছে, বাট এরা পরে আসছে। প্রথম কারা আসছে? প্রথম আসছে BD News 24, BD News 24। তাহলে দেখো, জার্নালিজম, জার্নালিজম এটা একটা কি গুরুত্বপূর্ণ পার্ট না? বিউপিতে খুব ভালো একটা সাবজেক্ট জার্নালিজম। যারা বিউপিতে পড়তে চাও, জার্নালিজম টপ পিক হতে পারে। কারণ বিউপিতে খুব ভালো, এই ডিপার্টমেন্টটা খুবই ভালো। আমি দেখছি যারা আমাদের স্টুডেন্ট বা আমাদের ফ্রেন্ড, আমাদের সিনিয়র বা আমাদের জুনিয়র যারা এখানে পড়ছে, পরবর্তীতে ভালো করছে।
তো এটা খুবই ভালো ডিপার্টমেন্ট, এবং এই জার্নালিজম থেকে অবশ্যই কোশ্চেন করতে পারে। ম্যাস কমিউনিকেশন জার্নালিজম নামেই আমাদের টপিক আছে ডাইজেস্টে, 2টা পার্টে সেটা পড়া যায়, এবং আমরা 26 নম্বর লেকচারে সেটা পড়বো। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? ওকে, আচ্ছা। এবার আমরা আসি জেনেভা কনভেনশন থেকে একটা কোশ্চেন আসছে, দেখো কত কনভেনশন, ট্রিটিজ, ইন্টারন্যাশনাল বিষয়, এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয় বিউপিতে। দ্য জেনেভা কনভেনশনস কম্প্রাইজ হাউ মেনি ট্রিটিজ দ্যাট ফর্ম দ্য কোর অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অর্থাৎ হিউম্যানিটেরিয়ান মানে কি, মানে মানুষের যে অধিকার, ঠিক আছে, এইগুলা নিয়ে, আচ্ছা, হিউম্যানিটেরিয়ান ল। আর এই যে জেনেভা কনভেনশন যেটা হয়েছিল, জেনেভা কনভেনশন সেটা কি মানুষের এই অধিকার নিয়েই তো, সরি এখানে জেনেভাটাকে বাদ দিয়ে দিলাম, মানুষের অধিকার নিয়েই তো, তাই না? কাদের অধিকার মূলত হচ্ছে, যারা যুদ্ধে যায় তাদের অধিকার, বা যুদ্ধ বিধ্বস্ত কোনো জায়গা তাদের অধিকার। তো এই জেনেভা কনভেনশনে কি কি ছিল বিষয়গুলো, একটা ছিল যারা সোলজার, সোলজার্স আউন্ডেড, আহত, তাই না? আউন্ডেড মানে আহত, অন ল্যান্ড, যারা এই যে মানে ল্যান্ডের যুদ্ধে, ভূমি যুদ্ধে যারা আহত তাদের সুরক্ষার জন্য একটা কনভেনশন। সোলজার্স আউন্ডেড অন সি, সমুদ্র যুদ্ধে যারা আহত তারা। আচ্ছা, সোল্ডার আউন্ডেড ইন প্রিজন, যারা ওই সময় জেলে আটকা পড়ছে যুদ্ধের সময়, বাট আহত যোদ্ধা, বা আহত না হইলেও জেনারেল হইলেও তাদের। আচ্ছা, সিভিলিয়ান ইন ওয়ার অ্যাফেক্টেড কান্ট্রিজ, অ্যাফেক্টেড কান্ট্রিজ অর্থাৎ যেই সব দেশগুলোতে যুদ্ধ চলতেছে সেখানে যারা সিভিলিয়ান আছে, মানে সাধারণ মানুষ, যারা ইয়া না, আর্মি না, আর্মির সাথে যাদের কোনো সংযোগ নাই, তারা হচ্ছে সিভিলিয়ান। এই সিভিলিয়ানদের নিরাপত্তা, তাহলে ল্যান্ডে যোদ্ধাদের নিরাপত্তা, সমুদ্রে যোদ্ধাদের নিরাপত্তা, যারা আহত হয়েছে তাদের, মানে তাদের চিকিৎসা দেওয়া, মানে তাদের হচ্ছে মেরে না ফেলা। ধরো যে যুদ্ধ শেষ হয়ে গেছে, অনেক আহত সেনা পড়ে আছে, ধরো যে বাংলাদেশে যারা দেশে যুদ্ধ পাচ্ছে, তো বাংলাদেশে ওই দেশের অনেক সেনা আছে যারা আহত, ল্যান্ড যুদ্ধ করছে, এদের আমরা ধরে ধরে মেরে ফেলতে পারবো না। এদের জন্যই এদের তো দোষ নাই, এদের তো ওই দেশ পাঠাইছে যুদ্ধ করতে, যুদ্ধ এখন শেষ, তুমি কেন মারবা এদেরকে? এরা তো জাস্ট মানে শ্রমিকের মতো, তাই না? তো এদের নিরাপত্তার জন্যই এই জেনেভা কনভেনশন এই 4টা বিষয় অ্যাড করছে। ঠিক আছে, তাহলে জেনেভা কনভেনশনে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 4টা। ঠিক আছে, 4টা ট্রিটিজ আছে এখানে। ওকে, এটা আমরা কোথায় পড়বো? ট্রিটিজ এন্ড কনভেনশনস খুবই গুরুত্বপূর্ণ বিউপির জন্য, এই ধরনের বিষয়গুলো, ইন্টারন্যাশনাল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেনে আসি, আমরা প্রায় শেষ দিকে, একটু আশ্বস্ত করি, প্রায় শেষ দিকে, 6টা 7টা কোশ্চেন দেখে আমরা শেষ করে দিব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টিপিক্যালি পার্ট অফ সিভিল সোসাইটি, নিচের কোনটা সিভিল সোসাইটি মানে কি? সিভিল সোসাইটি বলতে আমরা কি বুঝি? সুশীল সমাজ, তাই না? সুশীল সমাজ মানে ভদ্র সমাজ, এক কথায় ভদ্র সমাজের পার্ট কোনটা না? ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়নসও থাকবেই, থাকবে না? বাণিজ্যিক সংগঠন থাকবেই। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস মানে এনজিওস, এনজিওস তো থাকবেই, এনজিও থাকবে না? সুশীল সমাজে থাকবেই। রিলিজিয়াস ইনস্টিটিউশন, ধর্মীয় প্রতিষ্ঠান কেন থাকবে না? থাকবে। মিলিটারি পুলিশ, এই মিলিটারি পুলিশ থাকতে পারবে না? আর্মি কি অনফিল্ডে কখনো পুলিশগিরি করতে পারে? পারবে না। এটা হচ্ছে কারেক্ট আনসার। এবং এই জাতীয় কোশ্চেন কোথা থেকে আসে? আসে সোশিওলজি থেকে, আসে সোশিওলজি থেকে, সোশিওলজিতে বা বিউপিতে আছে। ঠিক আছে, এর জন্য কোশ্চেন ঠিকই দিয়ে দিছে, বিউপিতে যে সাবজেক্ট আছে সেখান থেকে কোশ্চেন দিবে, এবং আমরা পড়বো সোশিওলজি শিডিউল লেকচার 24-এ, এবং ডাইজেস্ট টপিক পার্ট বিতে সোশিওলজি থাকবে। ফাইন, আচ্ছা। পরের কোশ্চেন আমরা দেখি, আমরা একদমই শেষ দিকে 4টা 5টা কোশ্চেন দেখে শেষ হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি? নামটা দেখো একবার, নামটা দেখো, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি, এটা সংক্ষেপে বলে বিগ বি। এই বিগ বির মূল লক্ষ্য কি? বলতেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো মিলিটারি কোঅপারেশন তো হবেই না, ক্লাইমেট রিজাইলেন্স তো হবেই না, ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটি আর ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, কালচারাল এক্সচেঞ্জ তো হবেই না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি? অপশন সি। বুঝতে খুব বেশি কঠিন হয়? বুঝতে খুব বেশি কঠিন না। তাহলে এই যে যেটা হচ্ছে, এটা একটা ইকোনমিক ফোরাম না? এটা একটা ইকোনমিক ফোরাম। আচ্ছা, এটা একটা ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক্স, ব্যাংকস এন্ড আদার্স, এটা হচ্ছে আমাদের ডাইজেস্টের 28 নম্বর টপিক, এবং 21 নম্বর লেকচার এটা আমরা পড়বো। তাহলে দেখো, কোশ্চেন যেখান থেকেই হোক, কোশ্চেন যেখান থেকেই হোক, আমরা সেটা কাভার করাবোই তোমাদেরকে।
এটা তোমাদেরকে কাভার করাবোই। তো সেকেন্ড টাইম একদমই হতাশা দরকার নাই, তোমরা দেখছো আমাদের সেকেন্ড টাইম সফলতা অ্যাডমিশন জার্নি গল্প নামে একটা সেশন হয়, সেখানে দেখছো সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে গেছে। সেই ছেলে বিউপিতে ভালো ল পাইছে, মেরিটাইমে ল পাচ্ছে, অন্য অনেকে আছে যারা টপ 10 এর মধ্যে পজিশন করতেছে। ইটস পসিবল, জাস্ট তোমাকে আত্মবিশ্বাসী হইতে হবে এবং কিভাবে পড়াই সেটা জাস্ট পড়তে থাকো, এটা হলে হবে। আচ্ছা, এবার দেখি, আর বেশি নাই, আর দুই তিনটা চারটা আছে কোশ্চেন। দ্য নোবেল পিস প্রাইজ 2024 টু নিহন হিডেঙ্কিও রিফ্লেক্টস অ্যাডভোকেসি বেসড অন। আচ্ছা, নিহন হিডেঙ্কিও তিনি নোবেল পাইছেন না রিসেন্টলি, 2024 সালে শান্তিতে নোবেল পাইছেন, তাই না? তিনি 2024-এ কিসে নোবেল পাইছেন? পিস প্রাইজ, শান্তিতে নোবেল পাইছেন। কি জন্য পাইছেন? এই নিহন হিডেঙ্কিও মূলত তিনি একটা বিষয়, একটা কনসেপ্ট সারা বিশ্বে নিয়ে আসছেন, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র এভাবে সম্প্রচার করা যাবে না, এভাবে যেখানে সেখানে বিস্ফোরণ ঘটানো যাবে না, পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করতে হবে, সেটা নিয়ে। আচ্ছা, তো এখানে দেখো চারটা কথা বলা আছে: ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, এনপিটি রিভিউ কনফারেন্স, আচ্ছা, কিয়োটো প্রোটোকল, দ্য জেনেভা সামিট অন ডিজার ডিসআর্মামেন্ট। আচ্ছা, ডিসআর্মামেন্ট মানে হচ্ছে নিরস্ত্রকরণ চুক্তি, ঠিক আছে, এটা হচ্ছে কি নিরস্ত্রকরণ চুক্তি, নিরস্ত্রকরণ চুক্তি। এই নিরস্ত্রকরণ চুক্তি তো না, তিনি তো মানে বলছেন না যে সবাইকে অস্ত্র ছেড়ে দাও, কেউ অস্ত্র নিতে পারবে না, কোনো দেশে কোনো অস্ত্র থাকা যাবে না, এটা তিনি বলেননি। আচ্ছা, কিয়োটো প্রোটোকল, এটা হচ্ছে জলবায়ু বিষয়ক, এটা হচ্ছে পরিবেশ জলবায়ু বিষয়ক, তিনি এর জন্য নোবেল পাননি। এনপিটি রিভিউ কনফারেন্স, এনপিটি হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটিজ, এটা কি নন নন প্রলিফারেশন নন প্রলিফারেশন ট্রিটিজ। নন প্রলিফারেশন ট্রিটিজ মানে কি? পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে যে ট্রিটি করা হয় বা চুক্তি করা হয় সেটা। আর হচ্ছে ট্রিটি অন দ্য প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, এটাও কাছাকাছি, বাট তিনি যেই কারণে নোবেলটা পাইছিলেন সেটা হচ্ছে অপশন এ, প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন্স এর উপর নিষেধাজ্ঞা দেওয়া, যেখানে সেখানে ভাই তুমি যে কোনো দেশ চাইলে তৈরি করতে পারবে না, যে কোনো দেশ হচ্ছে এটা যেখানে সেখানে বিস্ফোরণ ঘটাতে পারবে না, এটা যেই কারণে দেখবা পারমাণবিক দেশগুলো, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো কোনো যুদ্ধে জড়ায় না, জীবনও জড়াবে না। তারা নিজেদের মধ্যে ব্যাপক উত্তেজনা, যুদ্ধ এখনই লেগে গেল বাট লাগবে না, দেখছো না ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল বাট লাগবে না, এটাই নিয়ম। কারণ এইটা নিয়ে ওই ওয়ার্ল্ড লিডার্সরা ভাববে, আমরা মনে করি আরে যুদ্ধ লেগে যাক তো, আজ রাতে যুদ্ধ হয়ে যাক, বাট এটা কখনো হবে না। ওকে, এটা আমরা কোথায় পড়বো? অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজেস, কারণ এটা নোবেল প্রাইজ থেকে কোশ্চেন আসছে, এবং এটা 29 নম্বর লেকচারে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজেস একটা। আচ্ছা, আর বেশি নাই, খুবই কম আছে, ক্লাস একদমই শেষে, আশা করি শেষ পর্যন্ত থাকবে। হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি অ্যাস্ট্রোনট সিলেক্টেড ফর দ্য নাসা ব্যাকড গ্লোবাল সিভিলিয়ান স্পেসক্রাফট প্রোগ্রাম? দেখো, নাসা রিসেন্টলি একটা প্রোগ্রাম নিছে, তার আগে এটা বোঝাই। হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি অ্যাস্ট্রোনট, প্রথম বাংলাদেশি নভোচারী কে? প্রথম বাংলাদেশি নভোচারী কে সিলেক্টেড ফর দ্য নাসা বেসড, মানে নাসা ভিত্তিক গ্লোবাল সিভিলিয়ান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, অর্থাৎ যারা আসলে নাসার নভোচারী না, তাদেরকে মহাকাশে নিয়ে যাবে, সেটাই হচ্ছে গ্লোবাল সিভিলিয়ান স্পেসক্রাফট প্রোগ্রাম। তো কোন বাংলাদেশি এটার জন্য সিলেক্ট হয়েছেন? অপশন দেখো: মনির হাসান, নাফিসা তাবাসসুম, শারমিন আক্তার, নাকি সাখাত হোসেন। মূলত 100 জনকে, 100 জনকে নাসা এভাবে নিয়ে যাবেন বলে প্ল্যান করছেন, এবং সেই 100 জনের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশি মনির হাসান। তাহলে উত্তর কোনটা সঠিক? উত্তর হচ্ছে এ, কারেক্ট। বুঝতে পারতেছো? তো এই ধরনের যদি কোশ্চেন হয়, আমরা ফার্স্ট ইন টাইম লার্জেস্ট স্মলেস্ট লংগেস্ট ফর বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রথম, তো বাংলাদেশের প্রথম না তিনি? তো এইসব বিষয়গুলো আমরা এখান থেকে পড়বো, এবং রিসেন্টের উপর যে ক্লাস হবে, অবশ্যই অবশ্যই এইসব বিষয়গুলো রিসেন্ট নিয়ে হবে, কারণ রিসেন্ট অনেক বিষয় এই টপিকের উপর কোশ্চেন হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। এবং এটা আমাদের শিডিউল লেকচারের 25 নম্বর লেকচারে ক্লাস হবে, ঠিক আছে? পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন আর মনে হয় সর্বোচ্চ দুইটা কোশ্চেন আছে, তারপর ক্লাস শেষ। হুইচ নোবেল প্রাইজ লরিয়েট ডেসক্রাইবড লিটারেচার অ্যাজ দ্য কনসাইন্স অফ হিউম্যানিটি? সাহিত্যকে কি বলছে? মানবতার বিবেক। লিটারেচার অ্যাজ দ্য কনসাইন্স অফ হিউম্যানিটি, মানবতার বিবেক, কে বলছেন? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, আলবার্ট ক্যামিউস, হারোল্ড পিন্টার, নাকি ম্যারিও ভার্গাস লোজা? এখানে সবাই নোবেল জয়ী, এখানে যারা আছে সবাই নোবেল জয়ী। মারিও ভার্গাস লোজা হচ্ছেন পেরুর একজন নোবেল লরিয়েট। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ হচ্ছেন আহ ইয়ার কলম্বিয়া, হুম, কলম্বিয়ান, কলম্বিয়ান নোবেল লরিয়েট। আলবার্ট
ক্যামোস হচ্ছেন ফ্রেঞ্চ, ইনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ নোবেল লরিয়েট, সবাই সাহিত্যে। হার হ্যারল্ড পিন্টার, মূলত ইনি ইনি হচ্ছেন এই এই কথাটা বলেছেন যে সাহিত্য হচ্ছে মানবতার বিবেক। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। এবং এটা আমরা পড়বো অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজেস এবং এর সাথে উক্তি 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 নামে একটা টপিক আছে আমাদের, কমেন্টারিজ। ঠিক আছে, এই কমেন্টারিজ এই টপিকটাও এখানে কাজে দিবে। এবং শিডিউল লেকচারে 29 নম্বর লেকচার এটা আমরা পড়বো। ফাইন, ওকে। আচ্ছা, এরপরে এরপরে আর কোনো কোশ্চেন নাই, এটাই সর্বশেষ কোশ্চেন। হুইচ এশিয়ান ক্যাপিটাল সিটি সিঙ্কিং, কোন এশিয়ার রাজধানী দেশ ডুবে যাচ্ছে? ডিউ টু গ্রাউন্ড ওয়াটার ওভার ওভার ইউজ, মানে সমুদ্রতল মানে ইয়ার সমুদ্রতল সরি, মানে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করার জন্য। ফোর্সিং এ প্ল্যান্ট ক্যাপিটাল শিফট, অর্থাৎ রাজধানী মানে জোরপূর্বক তাদেরকে কি করতে হচ্ছে, রাজধানী পরিবর্তন করতে হচ্ছে। কোন দেশের? এতক্ষণ আলোচনা করে অনেকবার এই কথাটা আমি বলছি, যে এই কারণে আমি সেটা কোশ্চেনও রাখছি, যে আলোচনাতে পর ওরা আসবে, সেটা কোশ্চেনও রেখে দিই। ঢাকা, জাকার্তা, ম্যানিলা নাকি হ্যানয়? কোন দেশ, কোন শহর বলো, কোন শহর? এটা তো বলা উচিত, এটা সবাই পারবে, এটা খুব সহজে পারবা। কোনটা? কোনটা হবে বলো, শুনি। আচ্ছা, এতক্ষণ ধরে বলেছি, তারপরে তুমি উত্তর করতে পারছো না। এটা সঠিক উত্তর হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেটা কি হচ্ছে, সাম্প্রতিক সময় ডুবে যাচ্ছে। কেন ডুবে যাচ্ছে? ওই যে বললাম, ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করছে এবং যে সি ওয়াটার সেটা তাদেরকে গ্রাস করে ফেলছে, তাদের ল্যান্ড নিচে নেমে যাচ্ছে। এর জন্য তারা তাদের যে দ্বীপ আছে, তাদের যে বর্ণীয় দ্বীপ আছে, দ্বীপের নাম বলি বর্ণীয়। তাদের যে বর্ণীয় দ্বীপ আছে, এই বর্ণীয় দ্বীপের নুসান তারাতে নুসান তারাতে নতুন রাজধানী তারা শিফট করছে। ঠিক আছে, 2050 সালের মধ্যে জাকার্তা তলিয়ে যাবে বলে প্রেডিকশন করা হয়েছে। এবং তারা বর্ণীয় দ্বীপে যে কারণে শিফট করছে। এটা আমরা কোথায় পড়বো? আমরা পড়বো পরিবেশ এবং জলবায়ু, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, 15 এবং 29 নম্বর লেকচার এবং শিডিউল ক্লাসে 8 নম্বর ক্লাসে এটা আমরা পড়ে ফেলবো একদমই প্রথম দিকে। তাহলে আচ্ছা, এটা আরেকটা আরেকটা কোশ্চেন আছে। উম, আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন মেবি, আরেকটা কোশ্চেন আছে, সরি বলছিলাম ওইটাই লাস্ট, আরেকটা কোশ্চেন আছে। ইন শেক্সপিয়ার প্লে হুইচ ক্যারেক্টার সেইজ অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ? শেক্সপিয়ারের কোন নাটকে শেক্সপিয়ারের কোন নাটকে এই কথাটা বলা হয়, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ? এই কথাটা কোথায় বলা হয়, মানে কোন চরিত্রে বলা হয়, কোন চরিত্রে? এখানে বলেনি কোন নাটকে বলা হয়, কোন চরিত্রে বলা হয়। এখানে দেখো কিছু চরিত্র দেওয়া আছে, হ্যামলেট, ম্যাকবেথ, জ্যাক্স নাকি ওথেলো। কোথায় কোথায় বলা হয়? দেখো, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, এইটা সবই বড় হাতের হবে, এগুলা সবই বড় হাতের হবে। অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে শেক্সপিয়ারের খুবই উল্লেখযোগ্য একটা প্লে। এবং এই প্লের যে মেইন ক্যারেক্টার সে হচ্ছে জ্যাক্স। এই জ্যাক্স মূলত এই উক্তিটা করেন, অল দ্য ওয়ার্ল্ডস এই স্টেজ। তাহলে এইটা কোন ধরনের টপিক থেকে আসছে? আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার, শিল্প সাহিত্য সংস্কৃতি। শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের ডাইজেস্টের একটা টপিকের নাম এখানে ইয়াটা দিতে মনে নাই, খুব সম্ভবত বা শিল্প সাহিত্য সংস্কৃতি 26 এর মধ্যেই আছে, 26 এর মধ্যে মনে হয় আছে। এবং শিডিউল লেকচারও 26 এখানে আমরা এটা করব। আচ্ছা, তাহলে তোমাদেরকে ডিপেস্ট গ্র্যাটিটিউড, একদমই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, তোমাদের প্রতি কৃতজ্ঞতা। ঠিক আছে, তোমাদের সবাইকে ঈদ মোবারক। অবশ্যই 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 ঈদ মোবারক তোমাদের সবাইকে। এবং সেকেন্ড টাইমের ক্লাস আমাদের ঈদের পরেই শুরু হচ্ছে, আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ ঠিক ঈদের ছুটির পরেই আমরা সেকেন্ড টাইমের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। প্রথম ক্লাস থেকে তোমাদেরকে পাবো। সেকেন্ড টাইমের প্রস্তুতি খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে কোর্স প্ল্যান সেখানে তোমরা দেখলা, বিউপিতে যেই কোর্সেরই হবে না কেন, আমরা ইনশাল্লাহ সেটা পড়বো। এবং পড়ে যেটা বললাম, 95% কাভার করে পরীক্ষার হলে যাব। আর বাকি 5% জীবনও কাভার হবে না, সেটা মহাকাশ থেকে আসা কোশ্চেনে দিবে, মানে একদম আকাশ থেকে পড়তেছে। তুমি জাস্ট দেখলা, আল্লাহ এটা কোত্থেকে আসলো, এটা হবেই 5%, এটা হবে। বাকি 95% যাতে সর্বোচ্চ করা যায় সেটা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।